সেদিন পার্টি জমেছে সুষমা সেনেদের বাগানে। ক্ষিতীশ, সাহিত্যে তুমি নতুন ফ্যাশনের ধূমকেতু বললেই হয়। জ্বলন্ত লেজের ঝাপটায় পুরনো কায়দাকে ঝেঁটিয়ে নলে নিয়ে চলেছ আকাশ থেকে। যেখানে তোমাকে এনেছি এটা বিলিতি বাঙালি মহল, ফ্যাশনেবল পাড়া। পথঘাট তোমার জানা নেই, দেউড়িতে কার তলব করলে ঘেমে উঠতে, তাই সকাল সকাল আনলু। আপাতত একটু বসো, সকলে এলে প্রকাশ করো আপন মহিমা। এখন চললুম, হয়তো না আসতেও পারি। রোশো রোশো, একটু সমঝিয়ে দাও, অজায়গায় আমাকে আনা কেন? কথাটা খোলসা করে বলি তবে। বাজারে নাম করেছো বই লিখে, আরো উন্নতি আশা করেছিলুম। ভেবেছিলুম নামটাকে বাজার থেকে উদ্ধার করে এত ঊর্ধ্বে তুলবে অসাধারণ গাল পাড়তে থাকবে। আমার নামটা বাজারে চলতি ঘষা পয়সা নয়, সে কথা কি স্বীকার করো না? সাহিত্যের সদর বাজারের কথা হচ্ছে না। তোমরা যে নতুন বাজারে চলতি দরে ব্যবসা চালাচ্ছ, সেও একটা বাজার। তার বাইরে যেতে তোমার সাহস নেই, পাছে মালের গুমর কমে। এবারে তার প্রমাণ পেলুম তোমার এই হালের বইটাতে, যার নাম দিয়েছ বেমানা। সস্তার পাঠক ফোলাবার লোক তোমার পুরো পরিমাণেই আছে। মাঝারি লেখকেরা মরে ওই লোভে। তোমার এই বইটাকে বলি আধুনিকতার পথ তলায় ছাপা, খেলো আধুনিকতা। কিঞ্চিত রাগ হয়েছে দেখছি। ছুরিটা বিঁধেছে, ছুরিটা বিঁধেছে তোমাদের ফ্যাশনেবল শার্ট ফ্রান্ট মুড়ে। রাম, ছুরি বলো ওকে? যাত্রার দলের কাঠের ছুরি, রামটা মাখানো। ওতে যারা ভোলে তারা উজবুক। আচ্ছা, মেনে নিলে, কিন্তু আমাকে এখানে কেন? তুমি টেবিল বাজিয়ে বাজনা অভ্যেস করো। যেখানে সত্যিকার বাজনা মেলে সেখানে শিক্ষা দিতে নিয়ে এলো। এদের কাছ থেকে দূরে থাকো, ঈর্ষা করো, বানিয়ে দাও গাল। তোমার বইয়ে নলিনাক্ষীর নামে যে দলকে সৃষ্টি করে লোক হাসিয়েছ, সে দলের মানুষকে কি সত্যি করে জানো? আদালতের সাক্ষীর মতো জানি নে, বানিয়ে বলবার মতো জানি। বানিয়ে বলতে গেলে আদালতের সাক্ষীর চেয়ে অনেক বেশি জানা দরকার হয় মশাই। যখন কলেজে পড়া মুখস্থ করতে, তখন শিখেছিলে রসাত্মক বাক্যই কাব্য। এখন সাবালক হয়েছ, তবু ওই কথাটা পুড়িয়ে নিতে পারলে না যে সত্যাত্মক বাক্য রসাত্মক হলেই তাকে বলে সাহিত্য। সত্যের পরিচয় আছে তোমার? হ্যাঁ আছে। দুঃখ এই, লেখবার শক্তি নেই। তার চেয়ে দুঃখের কথা, লেখবার শক্তি আছে তোমার, কিন্তু নেই সত্যের পরিচয়। আমি চাই তুমি স্পষ্ট জানতে শেখো, যেমন প্রত্যক্ষ করে আমি জেনেছি। চর্চা করে লিখতে শেখো, যাতে মনে হবে আমার এই মন প্রাণ যেন তোমার কলমের মুখে ফুটে পড়ছে। জানার কথা তো বললে, জানবার পদ্ধতিটা কি? পদ্ধতিটা শুরু হোক আজকের এই পার্টিতে। এখানকার এই জগৎটার কাছ থেকে সেই পরিমাণে তুমি দূরে আছো যাতে সমস্তটাকে নির্লিপ্ত হয়ে দেখা সম্ভব। আচ্ছা, তাহলে এই পার্টিটার একটা সরল ব্যাখ্যা দাও, একটা সিনপসিস। তবে শোন, এক পক্ষে এই বাড়ির মেয়ে, নাম সুষমা সেন। পুরুষ মাত্রের মত এই যে ওর যোগ্য পাত্র জগতে নেই নিজে ছাড়া। উদ্ধত যুবকদের মধ্যে মাঝে মাঝে এমনতর অস্থির বোঝানো ভঙ্গি দেখি, যাতে মনে হয় আইন আদালত না থাকলে ওকে নিয়ে লোক ভয়ঙ্কর পারলো। রাজা সংসার। মেয়েরা তার সম্বন্ধে কি কানাকানি করে বলবো না, কারণ আমিও তো স্ত্রী জাতিরই অন্তর্গত। আজকের পার্টি এদের দোহাকার এনগেজমেন্ট নিয়ে। দুজন মানুষের ঠিকানা পাওয়া গেল। দুই সংখ্যাটা গড়া এসে সুশীতল গার্হস্থী, তিন সংখ্যাটা নারদ, পাটিয়ে তোলে জটা, ঘটিয়ে তলে তাপজনক নাট্য। এর মধ্যে তৃতীয় ব্যক্তি কোথাও আছে নিশ্চয়, নইলে সাহিত্যিকের প্রলোভন কোথায়? আছে তৃতীয় ব্যক্তি, সেই হয়তো প্রধান ব্যক্তি। লোকে তাকে ডাকে পুরন্দর সন্ন্যাসী। পিতৃদত্ত নামটার সন্ধান মেলে না। কেউ দেখেছে তাকে কুম্ভ মেলায়, কেউ দেখেছে গারো পাহাড়ে ভালুক শিকারে, কেউ বলে ও ইউরোপে অনেককাল ছিল। সুষমাকে কলেজের পড়া পড়িয়েছে আপন ইচ্ছে, অবশেষে ঘটিয়েছে এই সম্বন্ধ। সুষমার মা বললেন অনুষ্ঠানটা হোক ব্রাহ্ম সমাজের কাউকে দিয়ে।
সুষমা জেদ ধরলে একমাত্র পুরন্দর ছাড়া আর কাউকে দিয়ে চলবে না। চতুর্দিকের আবহাওয়াটার কথা যদি জিজ্ঞাসা করো, বলবো কোনো একটা জায়গায় ডিপ্রেশন ঘটেছে, অতিটা ঝোড়ো রকমের। বাদলা কোনো না কোনো পাড়ায় নেমেছে, বৃষ্টিপাত হয়তো স্বাভাবিকের চেয়ে বেশি। ব্যাস, আর নয়। এই যা, এই দেখো দেখো, আমার এন্ডির চাদরটাতে না মস্ত একটা কালির দাগ। ব্যস্ত কেন? ওই কালির দাগেই তোমার অসাধারণতা। তুমি রিয়েলিস্ট, নির্মলতা তোমাকে মানায় না। তুমি মসির ধ্বজ। ওই আসছে দুশোকে, চলো এখন এখান থেকে। আজ সুষমার এনগেজমেন্ট, কেমন লাগে বল? সব মেয়েরই এনগেজমেন্টে মনটা খারাপ হয়ে যায়। কেন? মনে হয় দড়ির ওপর চলছে, থরথর করে কাঁপছে সুখ দুঃখের মাঝখানে। মুখের দিকে তাকিয়ে কেমন ভয় করে। তা সত্যি, আজ মনে হচ্ছে যেন নাটকের প্রথম অঙ্কে ড্রপ সিন উঠল। নায়ক নায়িকাও তেমনি। নাট্যকার নিজের হাতে সাজিয়ে চালান করেছেন রঙ্গভূমিতে। রাজা সোমশঙ্করকে দেখলে মনে হয় টডের রাজস্থান থেকে বেরিয়ে এলো 200-300 বছর পেরিয়ে। দেখিসনি প্রথম যখন এলেন রাজা বাহাদুর? খাঁটি মধ্যযুগে, ঝাঁকড়া চুল, কানে বীরবৌলি, হাতে মোটা কঙ্কন, কপালে চন্দনের তিলক। বাংলা কথা খুব বাঁকা, পড়লেন বাঁশরীর হাতে, আর হলো ওর মডার্ন সংস্করণ। দেখতে দেখতে যেরকম রূপান্তর ঘটলো, কারো সন্দেহ ছিল না ওর গোত্রান্তর ঘটবে বাঁশরীর গোষ্ঠীতেই। বা প্রভু শঙ্কর খবর পেয়ে তাড়াতাড়ি আধুনিকের কবল থেকে নিয়ে গেলেন সরিয়ে। বাঁশরীর চেয়ে বড় ওস্তাদ ওই পুরন্দর সন্ন্যাসী। সব কটা বেড়া ডিঙিয়ে রাজার ছেলেকে টেনে নিয়ে এলেন এই ব্রাহ্ম সমাজের আংটি বদলের সভায়। সবচেয়ে কঠিন বেড়া স্বয়ং বাঁশরীর। এই যে দেখ ভাই, তোদের সুধাংশু কি খাটুনি খাচ্ছে। নিজের খরচে ফুল কিনে এনে টেগলি সাজিয়েছে নিজের হাতে। খাল এক কাণ্ড বাঁধিয়েছিল। নেপু বিশ্বাস মুখ বাঁকিয়ে বলেছিল সুষমা টাকার লোভে এক বুনো রাজাকে বিয়ে করছে। নেপু বিশ্বাস? ওর মুখ বাঁকবে না? বুকের মধ্যে যে ধনুষ টঙ্কার। আজকাল সুষমাকে নিয়ে ছেলেদের দলে বুক জ্বলনির লঙ্কা কাণ্ড। ওই সুধাংশুর বুকখানা যেন মানোয়ারি জাহাজের বয়লার ঘরের মতো হয়ে উঠেছে। সুধাংশুর তেজ আছে, যেমন শোনা নেপুর কথা অমনি তাকে পেরে ফেললে মাটিতে। বুকের ওপর চেপে বসে বললে মাপ চেয়ে চিঠি লিখতে হবে। দারুণ গোয়ার। ওর ভয়ে পেট ভরে কেউ নিন্দে করতেও পারে না। বাঙালির ছেলেদের বিষম কষ্ট। জানিস নে, আমাদের পাড়ায় বসেছে হতাশের সমিতি। লোকে যাদের বলে সুষমা ভক্ত সম্প্রদায়, সৌসমিক যাদের উপাধি। তারা নাম নিয়েছে লক্ষ্মী ছাড়ার দল, নিশেন বানিয়েছে তাতে ভাঙা কুলোর চিহ্ন। আর সন্ধেবেলায় কি চেঁচামেচি। পাড়ার গেরস্তরা বলেছে কাউন্সিলে প্রস্তাব তুলবে আইন করে ধরে ধরে অবিলম্বে সবকটার জীবন্ত সমাধি অর্থাৎ বিয়ে দেওয়া চাই, নইলে রাত্রিরে ভদ্রলোকদের ঘুম বন্ধ। পাবলিক নিউসেন্স যাকে বলে। এই লক্ষিতকার কার্যে তুই সাহায্য করতে পারবি? দয়াময়ী, লক্ষিতৈষিতা তোমারও কোনো মেয়ের চেয়ে কম নয় ভাই। লক্ষ্মী ছাড়ার ঘরে লক্ষ্মী স্থাপন করবার শখ আছে তোমার, আন্দাজে তা বুঝতে পারি। এই ওই লোকটাকে চিনিস? কখনো তো দেখিনি। ক্ষিতীশ বাবু, গল্প লেখে, খুব নাম। বাঁশরী দামি জিনিসের বাজার দর খুব ভালোই বোঝে। ঠাট্টা করলে বলে ঘোলের স্বাদ দুধে মেটাচ্ছি, মুখ তার বদলে শুক্তি। চল চল ভাই, সবাই এসে পড়লো। বাগানের কোণে নিভৃতে ক্ষিতীশ, অন্যত্র নিমন্ত্রিতের দল। কেউ বা আলাপ করছে বেড়াতে বেড়াতে, কেউ বা খেলছে টেনিস, কেউ বা টেবিলে সাজানো আহার্য ভোগ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বন্ধুরা গল্প করছে। আইসে তারক লোকটা আমাদের এলাকায় পিলপে গাড়ি করেছে, এরপর পার্মানেন্ট ট্যানিউরের দাবি করবে, উচ্ছেদ করতে ফৌজদারি। কার কথা বলছো? ওই যে নববার্তা কাগজের গল্প লিখিয়ে খিচে ওর লেখা একটাও পড়েনি, এই জন্য অসীম শ্রদ্ধা করি।
পড়নি নতুন বই দেবানা? বিলিতি মার্কা নব্য বাঙালিকে মুঠে মুঠে নিয়েছে। ওর ছোঁয়া বাঁচাতে চাও তোমরা? ওরই ভয় তোমাদের ছোঁয়াকে। দেখছো না দূরে বসে আইডিয়ার ডিমগুলোতে তা দিচ্ছে। ও হলো সাহিত্যরথী, আমরা সব পায়ে হাঁটা পেয়াদা। মিলন ঘটবে কি উপায়? ঘটিয়াছে স্বয়ং তোমার বোন বাঁশরী, হাইব্রো দার্জিলিং আর ফিলিস্টাইন শিলিগুড়ি। এর মধ্যে উনি রেল লাইন পাচ্ছেন। এখানে ক্ষিতীশের নেমন্তন্ন তাঁরই চক্রান্তে। তাই নাকি? তাহলে ভগবানের কাছে হতভাগার আত্মার জন্য শান্তি কামনা করি। আমার বোনকে এখনো চেনেন না। তোমরা যাই বলো, আমার কিন্তু ওর উপরে মায়া হয়। কোন গুণে? চেহারাতে। শুনেছি ছেলেবেলায় মায়ের বঁটির উপর পড়ে গিয়ে কপালে চোট লেগেছিল, তাই ওই মস্ত কাটা দাগ। শরীরের খুঁত নিয়ে ওকে যখন তোমরা ঠাট্টা করো আমার ভালো লাগে না। মিস হইল, বিধাতা তোমাকে নিখুঁত করেছেন, তাই এত করুণা। কলির কোপ আছে যার চেহারায়, সে বিধাতার অকৃপার্শ্ব তুলতে চায় বিশ্বের ওপর। তার হাতে কলম যদি শুরু করে কাটা থাকে, তাহলে শত অস্ত্র দূরে থাকা শ্রেয়। ইংরেজ কবি পোপের কথা মনে রেখো। আহা, তোমরা বাড়াবাড়ি করছো। শৈল, তোমার দরদ দেখে নিজেরই কপালে বঁটি মারতে ইচ্ছে করছে। শাস্ত্রে আছে মেয়েদের দয়া আর ভালোবাসা থাকে এক মহলে, ঠাই বদল করতে দেরি হয় না। তোমার ভয় নেই সতীশ, মেয়েরা অযোগ্যকেই দয়া করে। আমাকে তাড়াতে চাও এখান থেকে? সতীশ এই অপেক্ষাই করছে, ও যাবে সঙ্গে সঙ্গে। রাগিও না বলছি, তাহলে তোমার কথাও ফাঁস করে দেব। আহ, কেন তোরা শৈলকে নিয়ে পড়েছিস? এই সুসীমা, যা তো ক্ষিতীশবাবুকে ডেকে আন চা খেতে। হায় রে কপাল, মিথ্যে ডাকবে। চোখ নেই, দেখতে পাও না? কেন? দেখবার কি আছে? ওই যে এন্ডি চাদরের কোণে মস্ত একটা কালির দাগ। ভেবেছেন চাপা দিয়েছেন, কিন্তু ঝুলে পড়েছে। আচ্ছা, চোখ যা হোক তোমার। বোমা তদন্তে পুলিশ না এলে ওকে নড়াইকার সাধ্যি। আমার কিন্তু ভয় হয়, কোনদিন বাঁশরী ওই জখমি মানুষকে বিয়ে করে পরিবারের মধ্যে আতুর আশ্রম খুলে বসে। কি বলো তার ঠিক নেই। বাঁশরীর জন্য ভয়? ওর একটা গল্প বলি, ভয় ভাঙবে শুনে। আমি উপস্থিত ছিল। কি মিশে তাস খেলছো তোমরা? এসো এখানে, গল্প লিখে এর ওপর গল্প শুরু করো। সোমশঙ্কর হাতছাড়া হবার পরে বাঁশরীর শখ গেল নক্ষিদন্তী গোছের একজন লেখক পোষবার। হঠাৎ দেখি জোটালো কোথা থেকে আস্ত একজন কাঁচা সাহিত্যিক। সেদিন উৎসাহ পেয়ে লোকটা শোনাতে এসেছে একটা নতুন লেখা, জয়দেব পদ্মাবতীকে নিয়ে তাজা গল্প। জয়দেব দূর থেকে ভালোবাসে রাজমহিষী পদ্মাবতীকে। রাজবধূর যেমন রূপ তেমনি সাজসজ্জা আর তেমনি বিদ্যেসাধ্যি, অর্থাৎ একালে জন্মালে সে হতো ঠিক তোমারই মতো শৈল। এদিকে জয়দেবের স্ত্রী 16 আনা গ্রাম্য, ভাষায় পানা পুকুরের গন্ধ, আর ব্যবহারটা প্রকাশে বর্ণনা করবার মতো নয়। আর যেসব তার বিভৎস প্রবৃত্তি, ড্যাশ দিয়ে ফুটকি দিয়েও তার উল্লেখ চলে না। লেখক শেষকালটায় খুব কালো কালিতে দেখে প্রমাণ করেছেন যে জয়দেব স্নব, পদ্মাবতী মেকি, একমাত্র খাঁটি সোনা মন্দাকিনী। বাঁশরী চৌকি ছেড়ে দাঁড়িয়ে তারস্বরে বলে উঠল, মাস্টারপিস। ধন্যী মেয়ে, একেবারে সাবলাইম ন্যাকামি। মানুষটা চুপসে চ্যাপ্টা হয়ে গেল বোধহয়। উল্টো বুক উঠল ফুলে। বললে, শ্রীমতী বাঁশরী, মাটি খোঁড়বার কোদালকে আমি খনিত্র নাম দিয়ে শুদ্ধ করে নিই নে, তাকে কোদালই বলি। বাঁশরী বলে উঠল, তোমার খেতাব হওয়া উচিত নব সাহিত্যের পূর্ণ চন্দ্র, কলঙ্ক গর্বিত। ওর মুখ দিয়ে কথা বেরোয় যেন আতশবাজির মতো। এটাও লোকটা গলা দিয়ে গললো, বাঁধলো না একটুও না। চায়ের পেয়ালায় চামচ নাড়তে নাড়তে ভাবলো, আশ্চর্য করেছি, এবারে মুগ্ধ করে দেবো। বললে, শ্রীমতী বাঁশরী, আমার একটা থিওরি আছে, দেখে নেবেন, একদিন ল্যাবরেটরিতে তার প্রমাণ হবে। মেয়েদের জৈব কণায় যে এনার্জি থাকে সেটা ব্যাপ্ত সমস্ত পৃথিবীর মাটিতে, নইলে পৃথিবী হতো বন্ধা। আমাদের সর্দারনি কি শুনেই এতখানি চোখ করে বললে, মাটিতে? বলেন কি ক্ষিতীশ বাবু, মেয়েদের মাটি করবেন না? মাটি তো পুরুষ, পঞ্চভূতের কোঠায় মেয়ে যদি কোথাও থাকে সে জলে, নারীর সঙ্গে মেলে বাড়ি,
স্থূল মাটিতে সূক্ষ্ম হয়ে এসে প্রবেশ করে, কখনো আকাশ থেকে নামে বৃষ্টিতে, কখনো মাটির তলা থেকে ওঠে ফোয়ারায়, কখনো কঠিন হয় বরফে, আর কখনো জোরে পড়ে ঝর্ণায়। যা বলিস ভাই শৈল, বাঁশি কোথা থেকে কথা আনে জুটি, ভগীরথের গঙ্গার মতো হাত ধরিয়ে দিতে পারে ওই ঐরাবত হাতিটাকে পর্যন্ত। ক্ষিতি সেদিন ভিজে কাদা হয়ে গিয়েছিল বলো? সম্পূর্ণ। বাঁশি আমার দিকে ফিরে বললে, তুই তো এমএসসি তে বায়োকেমিস্ট্রি নিয়েছিস, শুনলি তো বিশ্বের রমণীয়তা যে অংশে সেইটিকে কেটে ছিঁড়ে পুড়িয়ে গুঁড়িয়ে হাইড্রোলিক প্রেস দিয়ে দলিয়ে সালফিউরিক অ্যাসিড দিয়ে গলিয়ে তোকে রিসার্চে লাগাতে হবে। দেখো একবার দুষ্টুমি, আমি কোনো কালে বায়োকেমিস্ট্রি নিইনি, ওর পোষা জীবকে নাচাবার জন্য যত চাতুরি। তাই বলছি, ভয় নেই। মেয়েরা যাকে গাল দেয় তাকেও বিয়ে করতে পারে, কিন্তু যাকে বিদ্রুপ করে তাকে নইব নইবচ। সব শেষে বোকাটা বললে, আজ স্পষ্ট বুঝলুম পুরুষ তেমনি করেই নারীকে চায়, যেমন করে মরুভূমি চায় জলকে, মাটির তলার বোবা ভাষাকে উদ্ভিদ করে তোলবার জন্য। এত এসেছি। তুমি তো ওই বললে। আমি একদিন চিঠি সাহেব তালি দেওয়া মুখ নিয়ে একটু ঠাট্টার আবার দিয়েছিল। মাঠে বলে উঠলেন, দেখো লাইরে, ওর মুখ দেখতে আমার পজিটিভলি ভালো লাগে। আমি আশ্চর্য হয়ে বললাম, তাহলে মুখখানা বিশুদ্ধ মরে না, বুঝতে ভালো লাগে, ওর সঙ্গে কথা কে পারবে? ও বললে, বিধাতা তুলিতে অসীম সাহস, যাকে ভালো দেখতে করতে চান তাকে সুন্দর দেখতে করার দরকার বোধ করে। তার মিষ্টান্ন ছাড়া নিতর লোকেদের পাশে বাইজ্য সূক্ষ্ম। আর কি কোনো কথা নেই তোমাদের? ক্ষিতীশবাবু শুনতে পাবেন যে। ভয় নেই, ওখানে ফোয়ারা ছুটছে, বাতাস উল্টো দিকে, শোনা যাবে না। আচ্ছা, তোমরা সব তাস খেলো, টেনিস খেলতে যাও, ওই মানুষটার সঙ্গে হিসেব চুকিয়ে আসিবে। ক্ষিতীশ বাবু পালিয়ে বসে আছেন আমাদের কাছ থেকে, তার মানে বুঝতে পারি, কিন্তু খাবার টেবিলটাকে অস্পৃশ্য করলেন কোন দোষে? নিরাকার আইডিয়ায় আপনারা অভ্যস্ত, নিরাহার ভোজেও কি তাই? আমরা বঙ্গ নারী, বঙ্গ সাহিত্যের সেবার ভার পেয়েছি যে দিকটাতে, সেদিকে আপনাদের পাকযন্ত্র। দিদি, আমরা যোগাই রসাত্মক বাক্য, তা নিয়ে তর্ক ওঠে, আর আপনারা দেন রসাত্মক বস্তু, ওটা অন্তরে গ্রহণ করতে মতান্তর ঘটে না। কি চমৎকার! আমি যখন থালায় কেক সন্দেশ গোছাচ্ছিল, আপনি ততক্ষণ কথাটা বানিয়ে নিচ্ছিলেন। 7 জন্ম উপোস করে থাকলেও আমার মুখ দিয়ে এমন ঝকঝকে কথাটা বেরোতো না। তা যাকগে, পরিচয় নেই তবু এলুম কাছে, কিছু মনে করবেন না। পরিচয় দেবার মতো নেই বিশেষ কিছু। বালিগঞ্জ থেকে টালিগঞ্জ যাবার ভ্রমণ বৃত্তান্ত কোনো মাসিক পত্রে আজ পর্যন্ত ছাপায়নি। আমার নাম অর্চনা সেন। ওই যে অপরিচিত ছোট মেয়েটি বেনি দুলিয়ে বেড়াচ্ছে, আমি তারই অখ্যাত কাকি। তাহলে আমার পরিচয়টা বলেন কি? পাড়া গিয়ে ঠাউরালেন আমাকে? শিয়ালদা স্টেশনে কি গাইড রাখতে হয় চেঁচিয়ে জানাতে যে কলকাতা শহরটা রাজধানী? এই পরশুদিন পড়েছি আপনার বেমানান গল্পটা, পড়ে হেসে মরি আর কি। ও কি প্রশংসা শুনতে আজও আপনার লজ্জা বোধ হয়? খাওয়া বন্ধ করলেন যে? আচ্ছা সত্যি বলুন, নিশ্চয় ঘরের লোক কাউকে লক্ষ্য করে লিখেছেন। রক্তের যোগ না থাকলে অমন অদ্ভুত সৃষ্টি বানানো যায় না। ওই যে জায়গাটাতে মিস্টার কিসেন গাপ্টা বিয়ে ক্যান্টাব মিস লোটিকার পিঠের দিকের জামার ফাঁক দিয়ে আংটি ফেলে দিয়ে খানা তল্লাশির দাবি করে বাবা দিয়ে দিলে, আমার বন্ধুরা সবাই পড়ে বললে ম্যাচলেস। বঙ্গ সাহিত্যে এই জায়গাটা দেশলাই মেলে না, একটু পোড়া কাঠিও না। আপনার লেখা ভয়ানক রিয়েলিস্টিক ক্ষিতীশ বাবু, ভয় হয় আপনার সামনে দাঁড়াতে। আমাদের দুজনের মধ্যে কে বেশি ভয়ঙ্কর বিচার করবে বিধাতা। না না,
ঠাট্টা করবেন না, সিঙ্গারাটা শেষ করে ফেলুন। আপনি ওস্তাদ, ঠাট্টায় আপনার সঙ্গে পারবো না। মোস্ট ইন্টারেস্টিং আপনার বইখানা। এমন সব মানুষ কোথাও দেখা যায় না। ওই যে মেয়েটা, কি তার নাম, কথায় কথায় হাঁপিয়ে উঠে বলে মাই আইস, ও গড। লাজুক ছেলে স্যান্ডেলের, সংকোচ ভাঙবার জন্য নিজে মোটর হাঁকিয়ে ইচ্ছে করে গাড়িটা ফেললে খাদে। মতলব ছিল স্যান্ডেলকে 2 হাতে তুলে পতিত উদ্ধার করতে। খুবই তো হক, স্যান্ডেলের হাতে হলো কম্পাউন্ড ফ্র্যাকচার। কি ড্রামাটিক, রিয়েলিজমে চূড়ান্ত। ভালোবাসার এত বড় আধুনিক পদ্ধতি বেদব্যাসেরও জানা ছিল না। ভেবে দেখুন, সুভদ্রার কত বড় চান্স মারা গেল, আর অর্জুনেরও কবজি গেল বেঁচে। সব মডার্ন গান আপনি আমার মতো নির্লজ্জকেও লজ্জা দিতে পারে। দোহাই ক্ষিতীশ বাবু, বিনয় করবেন না। আপনি নির্লজ্জ? লজ্জায় গলা দিয়ে সন্দেশ করছেন না। কলমটার কথা স্বতন্ত্র। অর্চনা মাসি, সময় হয়ে ডাক পড়েছে। নীলা, আদমারা করেছি, বাকিটুকু তোর হাতে। ক্ষিতীশ বাবু নমস্কার। আপনি সর্বত্র পূজ্যতের দলে, লুকোবেন কোথায়? পূজারি আপনাকে খুঁজে বের করে নিজের গরজে। এনেছি অটোগ্রাফের খাতা, সুযোগ কি কম। কি লিখলেন দেখি? অন্য সকলের মতো নয় যে মানুষ, তার মার অন্য সকলের হাতে। চমৎকার, কিন্তু প্যাথেটিক। আসলে জানেন, মারে ঈর্ষা করে। মনে রাখবেন, ছোট যারা তাদের ভক্তিরই একটা ইডিয়ম ঈর্ষা, আর মারটা তাদের পূজা। বাগবাদিনীর জাতি বটে, কথা একবারে আশ্চর্য করে দিলে। বাচস্পতির যাচ্ছে আপনারা, যেটা বললেন ওটা কোটেশন, পুরুষের লেখা থেকেই। আপনাদের প্রতিভা বাক্য রচনায়, আর আমাদের নৈপুণ্য বাক্য প্রয়োগে। অরিজিনালিটি আপনার বইয়ের পাতায় পাতায়। সেদিন আপনার লেখা গল্পের বই পড়লেন, ব্রিলিয়েন্ট। ওই যে যাতে একজন মেয়ের কথা আছে, সে যখন দেখলে স্বামীর মন আরেকজনের উপরে, বানিয়ে চিঠি লিখলে স্বামীর কাছে প্রমাণ করে দিলে যে সে ভালোবাসে তাদের প্রতিবেশী বামন দাসকে। আশ্চর্য সাইকোলজির দাদা, বোঝা শক্ত স্বামীর মনে ঈর্ষা জাগাবার এই ফন্দি, না তাকে নিষ্কৃতি দেবার ঔদার্য। বিনয় করবেন না। এমন অরিজিনাল আইডিয়া, এমন ঝকঝকে ভাষা, এমন চরিত্রচিত্র আপনার আর কোনো লেখায় দেখিনি। আপনার নিজের রচনাকেও বহু দূরে ছাড়িয়ে গেছেন। ওতে আপনার মুদ্রা দোষগুলো নেই, অথচ ভুল করছেন আপনি, ভুল করছেন। আরে ওটা রক্ত জবা, ওই বইটা যতীন ঘটকের। বলেন কি? যতীন ঘটককে যে আপনি রোজ দুবেলা গাল দিয়ে থাকেন? আমার একই বুদ্ধি, মাফ করবেন আমার অজ্ঞানকৃত অপরাধ। আপনার জন্য আরেক পেয়ালা চা পাঠিয়ে দিচ্ছি, রাগ করে ফিরিয়ে দেবেন না। ক্ষিতীশ বাবু, বুঝতে পারি কি? আমার নাম সোম শঙ্কর সিং। আপনার নাম শুনেছি মিস বাঁশরীর কাছ থেকে। তিনি আপনার ভক্ত। বোঝা কঠিন, অন্তত ভক্তি তো অবিমিশ্র নয়। তার থেকে ফুলের অংশ ঝরে পড়ে, আর কাঁটাগুলো দিন রাত থাকে বিঁধে। আমার দুর্ভাগ্য, আপনার বই পড়বার অবকাশ পাইনি। তবু আমাদের এই বিশেষ দিনে আপনি এখানে এসেছেন, বড় কৃতজ্ঞ হলুম। কোনো এক সময় আমাদের শম্ভুগড়ে আসবেন, এই আশা রইল। জায়গাটা আপনার মতো সাহিত্যিকের দেখবার যোগ্য। ভুল বলছো শঙ্কর, যা চোখে দেখা যায় তা উনি দেখেন না। ভূতের পায়ের মতো ওর চোখ উল্টো দিকে। সে কথা যা। শঙ্কর, ব্যস্ত হয়েও না। এখানে আজ আমার নেমন্তন্ন ছিল না। ধরে নিচ্ছি সেটা আমার গ্রহের ভুল নয়, গৃহকর্তাদেরই ভুল। সংশোধন করতে এলুম।
আজ সুষমার সঙ্গে তোমার এনগেজমেন্টের দিন, অথচ এই সভায় আমি থাকবো না, এই হতেই পারে না। খুশি হওনি অনাহুত এসেছি বলে? খুব খুশি হয়েছি, সে কি বলতে হবে? সেই কথাটা ভালো করে বলবার জন্য একটু বসো এখানে। ক্ষিতীশ, ওই চাপা গাছটার তলায় কিছুক্ষণ অদ্বিতীয় হয়ে থাকো গে, ভয় নেই, আড়ালে তোমার নিন্দে করব না। শঙ্কর, সময় বেশি নেই, কাজের কথাটা সেরে এখনই ছুটি দেব। তোমার নতুন এনগেজমেন্টের রাস্তায় পুরনো জঞ্জাল কিছু জমে আছে, সাফ করে ফেললে সুগম হবে পথ। এই নাও তোমার দেওয়া সেই গয়নাগুলো। বাঁশি, বাঁশি, তুমি জানো আমার মুখে কথা জোগায় না। যা বলতে পারলেন না তার মানে নিজে বুঝে নিও। সব কথাই আমার জানা, মানে আমি বুঝি। এখন যাও, তোমাদের সময় হলো। যেও না বাঁশি, ভুল বুঝো না আমাকে। আমার শেষ কথাটা শুনে যাও। আমি জঙ্গলের মানুষ, শহরে এসে কলেজে পড়ার আরম্ভের মুখে প্রথম তোমার সঙ্গে দেখা, সে দৈবের খেলা। তুমি আমাকে মানুষ করে দিয়েছিলে, তার দাম কিছুতেই শোধ হবে না। তুচ্ছ এই গয়নাগুলো। আমার শেষ কথাটা শোনো শঙ্কর, আমার তখন প্রথম বয়স, তুমি এসে পড়লে সেই নতুন জায়গা অরুণ রঙের দিগন্তে। ডাক দিয়ে আলোয় আনলে যাকে, তাকে লও বা না লও, নিজে তো তাকে পেলুম। আত্মপরিচয় ঘটল, ব্যাস দুই পক্ষে হয়ে গেল শোধবোধ। এখন দুজনেই অঋণী হয়ে আপন আপন পথে চললুম, আর কি চাই? বাঁশি, যদি কিছু বলতে যাই নির্বোধের মতো বলবো, বুঝলুম। আমার আসল কথাটা বলা হবে না কোনো দিনই। আচ্ছা তবে থাক। অমন চুপ করে আমার দিকে চেয়ে আছো কেন? মনে হচ্ছে দুই চোখ দিয়ে আমাকে লুপ্ত করে দেবে। আমি তাকিয়ে দেখছি 100 বছর পরে কার যুগান্তে। সেখানে আমি নেই, তুমি নেই, আজকের দিনের অন্য কেউ নেই। ফুল বোঝার কথা বলছো, সেই ফুল বোঝার উপর দিয়ে চলে যাবে কালের রথ, ধুলো হয়ে যাবে। সেই ধুলোর উপরে বসে খেলা করবে তোমার নাতি নাতনিরা। সে নির্বিকার ধুলোর হোক জয়। এই গয়নাগুলোর কোথাও স্থান রইল না। যাক তবে এই ফোয়ারার জলে। সন্ন্যাসী বাবা আসছেন শঙ্করদা, তোমাকে ডেকে পাঠালেন সবাই। বাঁশি দিদি, বাঁশি দিদি তুমি আসবে না? আসবো বই কি সুশী, আসার সময় হোক আগে। ক্ষিতীশ, শুনে যাও, চোখ আছে, দেখতে পাচ্ছ কিছু কিছু? রঙ্গভূমির বাইরে আমি আওয়াজ পাচ্ছি, রাস্তা পাচ্ছি না। বাংলা উপন্যাসের নিউ মার্কেটের রাস্তা খুলেছ নিজের জোরে আল কাতরা ঠেলে। এখানে পুতুল নাচের রাস্তাটা বের করতে তোমারও অফিসিয়াল গাইড চাই? লোকে হাসবে যে। হাসুক না, রাস্তা না পাই, আমার গাইডকে তো পাওয়া গেল। রসিকতা, সস্তা মিষ্টানের ব্যবসা, এজন্য ডাকেনি তোমাকে। মনে হচ্ছে সুষমা এদিকেই আসছে। সাহিত্যিক, একটু চোখ খুলে তাকাও। নমস্কার। বাঁশি, কোণে লুকিয়ে কেন? কোন সাহিত্যিককে বাইরে আনবার জন্য। খনির সোনাকে শানে চড়িয়ে তার চেক নয় বের করতে পারি, আগে থাকতেই হজ্জাস আছে। জহরাতকে দামি করে তোলে জহুরি,
পরের ভোগের জন্য কি বলো? সুষমা, ইনি ক্ষিতীশ বাবু, জানো বোধ হয়? জানি বই কি, এই সেদিন পড়ছিল ওর বোকার বুদ্ধি গল্পটা। কাগজে কেন এত গাল দিয়েছে বুঝতে পারলুম না। অর্থাৎ অর্থাৎ বইখানা গাল দেওয়ার যোগ্য? এতই কি ভালো? ওরকম ধারালো কথা বলবার ভার বাঁশুরি আর ওই আমার পিস্তুত বোন লীলার উপরে। আপনাদের মতো লেখকের বই সমালোচনা করতে ভয় করি, কেননা তাতে সমালোচনা করা হয় নিজেরই বিদ্যে বুদ্ধির। অনেক কথা বুঝতেই পারিনি। বাঁশুরির কল্যাণে আপনাকে কাছে পেয়েছি, দরকার হলে বুঝিয়ে নেব। ক্ষিতীশবাবু ন্যাচারাল হিস্ট্রি লেখেন গল্পের ছাঁচে, যেখানটা জানা নেই তগতগে রং লেপে দেন মোটা তুলি দিয়ে, রঙের আমদানি সমুদ্রের ওপার থেকে। দেখে দয়া হলো, বললুম জীবজন্তু সাইকোলজির খোঁজে গুহা গহ্বরে যেতে যদি খরচে না কুলোয়, অন্তত জুওলজিক্যালের খাঁচার ফাঁক দিয়ে উঁকি মারতে দোষ কি? তাই বুঝিয়ে এনেছো এখানে? পাপ মুখে বলবো কি করে, তাই তো বটে। ক্ষিতীশবাবুর হাত পাকা, মাল মশলাও পাকা হওয়া চাই, যথাসাধ্য জোগাড় দেবার মজুরগিরি করছি। ক্ষিতীশবাবু, একটু অবকাশ করে নিয়ে আমাদের ওদিকে যাবেন। মেয়েরা সদ্য আপনার বই কিনে আনিয়েছে সই নেবে বলে, সাহস করছে না কাছে আসতে। বাঁশি, ওকে একলা ঘিরে রেখে কেন অভিশাপ কুড়োচ্ছ? সেই অভিশাপে তো মেয়েদের বর, সে তুমি জানো। জয়যাত্রায় মেয়েদের লুটের মাল, প্রতিবেশিনীর ঈর্ষা। ক্ষিতীশবাবু, শেষ দরবার জানিয়ে গেল, গণ্ডি পেরোবার স্বাধীনতা যদি থাকে একবার যাবেন ওদিকে। কি আশ্চর্য ওকে দেখতে! বাঙালি ঘরের মেয়ে বলে মনেই হয় না। যেন এথিনা, যেন মিনার্ভা, যেন ব্রুনহিল্ড। হায় রে হায়, যত বড় দিগ্গজ পুরুষই হোক না কেন, সবার মধ্যে আছে আদিম যুগের বর্বর। হড় পাকা রিয়েলিস্ট বলে দিমাগ করো, ফান করো মন্তর মানো না। লাগলো মন্তর চোখের কটাক্ষে, একদম উড়িয়ে নিয়ে গেল মাইথোলজির যুগে। আজও কচি মনটার রূপকথা আঁকড়িয়ে আছে, তাকে হিঁচড়িয়ে ওজন পথে টানাটানি করে মনের উপরে চামড়াটাকে করে তুলেছ কড়া। দুর্বল বলি বলের এত বড়াই। সে কথা মাথা হেট করেই মানবো, পুরুষ জাত দুর্বল জাত। তোমরা আবার রিয়েলিস্ট? রিয়েলিস্ট মেয়েরা যত বড় স্থূল পদার্থ হও না কেন, যাক তোমরা, তাই বলেই জানি তোমাদের পাকে ডোবা জলহস্তিকে নিয়ে ঘর যদি করতেই হয়, তাকে ঐরাবত বলে রোম্যান্স বানাই নে। রং মাখাইনি তোমাদের মুখে, মাখি নিজে। রূপকথার খোকা সব। ভালো কাজ হয়েছে মেয়েদের তোমাদের ভোলানো। ওরা কপাল আমার, এথিনা, মিনার্ভা, মরে যায়। ওগো রিয়েলিস্ট, রাস্তায় চলতে যাদের দেখেছো পানওয়ালির দোকানে, গড়েছো কালো মাটির তাল দিয়ে যাদের মূর্তি, তারাই সেজে বেড়াচ্ছে এথিনা, মিনার্ভা। ঠোঁট লাল করে তোমাদের পানওয়ালি যে মন্ত্র ছড়ায়, ওই আশ্চর্য মেয়েও ভাষা বদলিয়ে সেই মন্ত্রই ছড়াচ্ছে। সামনে পড়লো পথ চলতি এক রাজা, শুরু করলে জাদু। কিসের জন্যে? টাকার জন্যে। টাকার প্রতি দৃষ্টি আছে, সেটা তো বুদ্ধির লক্ষণ। সেই সঙ্গে হৃদয়টাও থাকতে পারে। আছে গো, হৃদয় আছে। ঠিক জায়গায় খুঁজলে দেখতে পাবে পানওয়ালিরও হৃদয় আছে, কিন্তু মুনাফা একদিকে, হৃদয়টা আরেক দিকে। এইটা যখন আবিষ্কার করবে তখনই জমবে গল্পটা। শ্রীমতী সুষমার হৃদয়ের বর্তমান ঠিকানাটা জানতে পারে কি? ঠিকানা বলতে হবে না, নিজের চোখেই দেখতে পাবে। অবশ্য যদি চোখ থাকে। এখন চলো ওইদিকে, ওরা টেনিস খেলা সেরে এসেছে, এখন আইসক্রিম পরিবেশনের পালা। বঞ্চিত হবে কেন?
একেবারে বোকাটি পাতলা হয়ে গেছে। দেশি কি বিদেশি স্থানীয় মতো ধর্ম কি জিজ্ঞেস করলে হেসে বলে ধর্মটা কোনো মরেনি, তাই তাকে নামের কোঠায় এসে দেওয়া চলে। সেদিন দেখি আমাদের হিমুকে গল্প শেখাচ্ছে। হিমুর জীবাত্মাটা কোন রকমের গল্পের পিছনেই ছুটতে পারে, তার বেশি ওর দৌড় নেই। তাই সে ভক্তিতে গদগদ, মিস্টিরিয়াস সাজের নানা মালমন্ত্র জুটিয়েছে। আর একে আমি এক্সপোজ করবো সবার সামনে। প্রমাণ করবে তোমার চেয়ে যে বড় যে সে তোমার চেয়ে ছোট? আহ সচিন, মজাটা মাটি করিস কেন? পকেট বাজিয়ে ও বলছে ডকুমেন্ট আছে, বের করুক না, দেখি কিরকম চিজ সেটা। ওই যে সন্ন্যাসী সঙ্গে আসছেন, এরা সবাই সন্ন্যাসী ঠাকুর বলতে ভয় করি, কিন্তু চা খেতে দোষ কি? কিছু মাত্র না, যদি ভালো চা হয়। আজ থাক, এইমাত্র নেমন্তন্ন খেয়ে আসছি। নেমন্তন্ন? আপনাকেও? লাঞ্চে নাকি? গ্রেট ইস্টার্নে বোস্টমের মৎস্য? গ্রেট ইস্টার্নে যেতে হয়েছিল ডাক্তার উইলকক্সের ওখানে। ডাক্তার উইলকক্স? কি উপলক্ষে? যোগ বাশিষ্ঠ পড়ছেন। হাসরে ওহে তারক, এগিয়ে এসো না, কি যে বলছিলে? ফটোগ্রাফটা তো আপনার? সন্দেহ মাত্র নেই। মোগলাই সাজ, সামনে গুড়গুড়ি, আচ্ছা গান জানালে কে? স্পষ্ট যাবনে। রোশনাবাদের নবাব, ইরানি বংশীয়। তোমার চেয়ে এরা আর্য রক্ত বিশুদ্ধ। আপনাকে কেমন দেখাচ্ছে? যে দেখাচ্ছে তুর্কির বাদশার মতো। নবাব সাহেব ভালোবাসেন আমাকে, আদর করে ডাকেন মুক্তিয়ার মিয়া, খাওয়ান এক থালায়। মেয়ের বিয়ে ছিল, আমাকে সাজিয়েছিলেন আপন বেশে। মেয়ের বিয়েতে ভাগবত পাঠ ছিল বুঝি? ছিল পোলো খেলার টুর্নামেন্ট, আমি ছিলাম নবাব সাহেবের আপন দলে। কেমন সন্ন্যাসী আপনি? ঠিক যেমনটি হওয়া উচিত। কোনো উপাধি নেই, তাই সব উপাধি খাটে। জন্মেছি দিগম্বর বেশে, মরব বিশ্বাম্বর হয়ে। তোমার বাবা ছিলেন কাশীতে হরিহর তত্ত্বরত্ন। তিনি আমাকে যে নামে জানতেন সে নাম গেছে ঘুচে। তোমার দাদা রামসেবক বেদান্ত ভূষণ কিছুদিন পড়েছেন আমার কাছে বৈশেষিক। তুমি তারক লাহিড়ী, তোমার নাম ছিল বুকু। আজ শ্বশুরের সুপারিশে ককসিল সাহেবের অ্যাটর্নি অফিসে শিক্ষানবিশ। সাজ বদলেছে তোমার। তারক নামের আদ্যাক্ষরটা তবর্গ থেকে টবর্গে চড়েছে। শুনেছি যাবে বিলেতে। বিশ্বনাথের বাহনের প্রতি দয়া রেখো। ডাক্তার উইলকক্সের কাছ থেকে কি ইন্ট্রোডাকশন চিঠি পাওয়া যেতে পারবে? পাওয়া অসম্ভব নয়। মাফ করবেন, একটু পায়ের ধুলো দিন। থাক থাক, সময় হয়েছে, ঘরের মধ্যে সভা প্রস্তুত, চলুন সকলে। তুমি যাবে না ঘরে? সস্তা দরে সদুপদেশ শোনবার শখ আমার নেই। সদুপদেশ? এই তো সুযোগ, পালাবার রাস্তা বন্ধ, জালিয়ানওয়ালাবাগের মার। আমি একবার দেখে আসি। না, শোনো, প্রশ্ন আছে। সাহিত্য সম্রাট, গল্পটার মর্ম যেখানে সেখানে পৌঁছেছে তোমার দৃষ্টি? আমার হয়েছে অন্ধ গোলাঙ্গুল নাই, লেজটা ধরেছি চেপে, বাকিটা টান মেরেছে আমাকে, কিন্তু চেহারা রয়েছে অস্পষ্ট। মোট কথাটা এই বুঝেছি যে সুষমা বিয়ে করবে রাজা বাহাদুরকে, তবে রাজ ঐশ্বর্য, তার বদলে হাতটা দিতে প্রস্তুত, হৃদয়টা নয়। তবে শোনো বলি, সোমশঙ্কর নয় প্রধান নায়ক, এই কথা মনে রেখো। তাই নাকি? তাহলে অন্তত গল্পটার ঘাট পর্যন্ত পৌঁছে যাও, তারপরে সাঁতরিয়ে হোক, খেয়াল ধরে হোক, পারে পৌঁছবো। হয়তো জানো, পুরন্দর তরুণ সমাজে বিনা মাইনে মাস্টারি করেন। পরীক্ষায় উতরিয়ে দিতে অদ্বিতীয়, কড়া বাছাই করে নেন ছাত্র। ছাত্রী পেতে পারতেন অসংখ্য, কিন্তু বাছাই রীতি এত অসম্ভব কঠিন যে এতদিনে একটি মাত্র পেয়েছেন। তার নাম শ্রীমতী সুষমা সেন। ছাত্রীরা ত্যাগ করেছেন, তাদের কি দশা? আত্মহত্যার সংখ্যা কত খবর পাইনি, এটা জানি তাদের অনেকেই চঞ্চু মেলে চেয়ে আছে ঊর্ধ্বে। সেই চকরির দলে নাম লেখাও নেই? তোমার কি মনে হয়? আমার মনে হয়
চকরির যা তোমার নয়, তুমি মিসেস রাহুল পথের উমেদার, যাকে নেবে তাকে দেবে লোভ করে, শুধু ওই চঞ্চু মেলে তাকে টাকা নয়। ধন্য নরনারীর ধাত বুঝতে পয়লা নম্বর গোল্ড মেডেলিস্ট। লোকে বলে নারী স্বভাবের রহস্য ভেদ করতে হার মানেন স্বয়ং নারী সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত। কিন্তু তুমি নারী চরিত্র চারণ চক্রবর্তী, নমস্কার তোমাকে। বন্দনা সারা হলো, এবার বর্ণনা পালা শুরু হোক। এটা আন্দাজ করতে পারোনি যে সুষমা ওই সন্ন্যাসীর ভালোবাসায় একেবারে শেষ পর্যন্ত তলিয়ে গেছে? ভালোবাসা না ভক্তি? চরিত্র বিশারদ, লিখে রাখো, মেয়েদের যে ভালোবাসা পৌঁছয় ভক্তিতে সেটা তাদের মহাপ্রয়াণ, সেখান থেকে ফেরবার রাস্তা নেই। অভিভূত যে পুরুষ ওদের সমান প্ল্যাটফর্মে নামে সেই গরিবের জন্য থার্ড ক্লাস, পরজোর ইন্টারমিডিয়েট, সেলুন গাড়ি তো নয়। যে উদাসীন মেয়েদের মোহে হার মানল না, ওদের ভুজো পাশের দিক বলয়েরই চেয়ে উঠল মধ্য গগনে, দুই হাত উঠে তুলে মেয়েরা তারই উদ্দেশ্যে দিল শ্রেষ্ঠ নৈবেদ্য। দেখনি তুমি সন্ন্যাসী যেখানে, মেয়েদের সেখানে কি ঠেলাঠেলি ভিড়? তা হবে, কিন্তু তার উল্টোটাও দেখেছি, মেয়েদের ভীষণ টান, একবারে তাজা বরবরের প্রতি, পিছন পিছন রসাতল পর্যন্ত যেতে লাগে। তার কারণ মেয়েরা অভিসারিকার জাত, এগিয়ে গিয়ে যাকে চাইতে হয় তার থেকেই ওদের পুরো ভালোবাসা। ওদের উপেক্ষা তারই পরে দুর্বৃত্ত হবার মতো জোর নেই যার, কিংবা দুর্লভ হবার মতো তপস্যা। আচ্ছা, বোঝা গেল, সন্ন্যাসীকে ভালোবাসে ওই সুষমা, তারপরে? সে কি ভালোবাসা, মরণের পাড়া। সংকোচ ছিল না, কেননা একে সে ভক্তি বলেই জানত। পুরন্দর দূরে যেত আপন কাজে, সুষমা তখন যেত শুকিয়ে, মুখ হয়ে যেত ফ্যাকাশে, চোখে প্রকাশ পেত জ্বালা, মন শূন্যে শূন্যে খুঁজে বেড়াতো কার দর্শন। বিষম ভাবনা হলো মায়ের মনে। একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, বাঁশি কি করি? আমার বুদ্ধির ওপর তখন তার ভরসা ছিল। আমি বললেন, দাও না পুরন্দরের সঙ্গে মেয়ের বিয়ে। তিনি তো আঁতকে উঠলেন, বললেন, এমন কথা ভাবতেও পারো? তখন নিজেই গেলাম পুরন্দরের কাছে, সোজা বললুম, নিশ্চয় জানেন সুষমা আপনাকে ভালোবাসে, ওকে বিয়ে করে উদ্ধার করুন বিপদ থেকে। এমন করে মানুষটা তাকালো আমার মুখের দিকে, রক্ত জল হয়ে গেল। গম্ভীর সুরে বললে, সুষমা আমার ছাত্রী, তার ভার আমার পরে, আর আমার ভার তোমার পরে নয়। আচ্ছা বাসি, সত্যি করে বলো তো, সন্ন্যাসী তোমারও মনকে টেনেছিল কিনা? দেখো, সাইকোলজির অতি সূক্ষ্ম তত্ত্বের মহলে কুলুপ দেওয়া ঘর, নিষিদ্ধ দরজা না খোলাই ভালো। সদর মহলে যথেষ্ট গোলমাল, সামলাতে পারলে বাকি। আর যে পর্যন্ত শুনলে তার পরের অধ্যায়ের বিবরণ পাওয়া যাবে একখানা চিঠি থেকে, পরে দেখাবো। ঘরে ঘুরতে চেয়ে দেখো মাসি, পুরন্দর আংটি বদল করাচ্ছে। জানলার থেকে সুষমার মুখের উপর পড়েছে রোদের রেখা, স্তব্ধ হয়ে বসে আছে, শান্ত মুখ, জল ঝরে পড়ছে দুই চোখ, বরফের পাহাড়ে যেন সূর্যা, গলে পড়ছে ঝর্ণা। সোমশঙ্করের মুখের দিকে দেখো, সুখ না দুঃখ, বাঁধন পড়ছে না ছিঁড়ছে। আর পুরন্দর, সে যেন ওই সূর্যেরই আলো, তার বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে লক্ষ যোজন দূরে। মেয়েটার মনে যে অগ্নিকাণ্ড চলছে তার সঙ্গে কোনো যোগই নেই, অথচ তাকে ঘিরে একটা জ্বলন্ত ছবি বানিয়ে দিলে। সুষমা পরে সন্ন্যাসীর মন এতই যদি নির্লিপ্ত, তবে ওকেই বেছে নিল কেন? ও যে আইডিয়ালিস্ট, পাত্রে এত বড় ভয়ঙ্কর জীব জগতে নেই। আফ্রিকার অসভ্য মারে মানুষকে নিজে খাবে বলে, এরা মারে তার চেয়ে অনেক বেশি সংখ্যায়, খায় না খিদে পেলেও, বলিদার সারে সারে চেঙ্গিস খাটছেও সর্বনেশে। সন্ন্যাসীর পরে তোমার মনে মনে ভক্তি আছে বলে তোমার ভাষা এত তীব্র। যাকে তাকে ভক্তি করতে না পেলে বাঁচে না যেসব হ্যাংলা মেয়ে, আমি তাদের দলে নই গো। রাজরানী যদি হতুম, মেয়েদের চুলের তড়ি পাকিয়ে ওকে দিতুম ফাঁসি। কামিনী কাঞ্চন ছোঁয় না যে তা নয়, কিন্তু তাকে দেয় ফেলে ওর কোন এক জগন্নাথের রথের তলায়, বুকের পাঁচর চায় কুড়িয়ে।
ওর আইডিয়াটা কি জানা চাই তো? সেই আছে বাগানো বা জলের নিচে, তোমার এলাকার বাইরে সার চলে না। আভাস পেয়েছি কোন ডাকঘর বিবর্জিত দেশেও এক সংঘ বানিয়েছে, তরুণ তাপস সংঘ। সেখানে নানা পরীক্ষায় মানুষ তৈরি হচ্ছে। কিন্তু তরুণী ওর মতে গৃহেই নারী, কিন্তু পথে নয়। তাহলে সুষমাকে কিসের প্রয়োজন? অন্য চাই যে মেয়েরা প্রহরণ ধারিণী না হোক, বেরি হাতে ধারিণী তো বটে। রাজভান্ডারের চাবিটা থাকবে ওরই হাতে। ওই যে ওরা বেরিয়ে আসছে, অনুষ্ঠান শেষ হলো বুঝি। তোমাদের মিলনের শেষ কথাটা ঘরের দেয়ালের মধ্যে নয়, বাইরে বড় রাস্তার সামনে। সুষমা, বৎসে, যে সম্বন্ধ মুক্তির দিকে নিয়ে চলে তাকেই শ্রদ্ধা করি। যা বেঁধে রাখে পশুর মতো প্রকৃতির গড়া প্রবৃত্তির বন্ধনে বা মানুষের গড়া দাসত্বের শৃঙ্খলে, ধিক তাকে। পুরুষ কর্ম করে, স্ত্রী শক্তি দেয়। মুক্তির রথ কর্ম, মুক্তির বাহন শক্তি। সুষমা, ধনে তোমার লোভ নেই, তাই ধনে তোমার অধিকার। তুমি সন্ন্যাসী শিষ্যা, তাই রাজার গৃহিণী পদে তোমার পূর্ণতা। তস্মাৎ ত্বামুত্তিষ্ঠ ইয়াশো লভস্বা জিত্বা শত্রুন ভুংসো রাজ্যং সমৃদ্ধম। ওঠো, তুমি যশ লাভ করো, শত্রুদের জয় করো। যে রাজ্য অসীম সমৃদ্ধিবান তাকে ভোগ করো। বৎস, আমার সঙ্গে আবৃত্তি করো প্রণামের মন্ত্র। নমঃ পুরস্তাদ অথ পৃষ্ঠতস্তে, নমস্তুতে সর্বতো এব সর্ব। অনন্ত বীর্যামিত বিক্রমস্তাং, সর্বং সমাপ্নোষি ততসি সর্ব। তোমাকে নমস্কার সম্মুখ থেকে, তোমাকে নমস্কার পশ্চাৎ থেকে। হে সর্ব, তোমাকে নমস্কার সর্বদিক থেকে। অনন্ত বীর্য তুমি, অমিত বিক্রম তুমি, তোমাতেই সর্ব, তুমি সর্ব। লীলা, এইবার একবার সেই গানটা গা দেখি ভাই। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে যাব, যাব, যাব। তারি পানে প্রাণ মেলে দিয়ে যাব, যাব, যাব। তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে
বাদিনীর শত দল দলে করিছে সে দলমান। মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে, ঝলকে ঝলকে শান্ত হাসি, করুণ আলোকে ভাতিছে নয়ন পাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়। প্রভু, দুর্বল আমি, মনের গোপনে যদি পাপ থাকে ধুয়ে দাও, মুছে দাও, আসক্তি দূর হোক, জয়যুক্ত হোক তোমার বাণী। বৎসে, নিজেকে নিন্দা করো না, অবিশ্বাস করো না। নাত্মানম অবসাদায়, ভয় নেই, কোনো ভয় নেই। আজ তোমার মধ্যে সত্যের আবির্ভাব হয়েছে মাধুর্যে। কাল সেই সত্য অনাবৃত করবে আপন জগৎ জয়িনী বীর শক্তি। আজ সন্ধ্যায় এইখানে তোমার প্রসন্ন দৃষ্টির সামনে আমার নূতন জীবন আরম্ভ হলো। তোমারই পথ হোক আমার পথ। তোমাদের কাছ থেকে দূরে যাবার সময় আসন্ন হয়েছে। দয়া করো প্রভু, ত্যাগ করো না আমাকে। নিজের ভার আমি নিজে বহন করতে পারবো না। তুমি চলে গেলে আমার সমস্ত শক্তি যাবে তোমারই সঙ্গে। আমি দূরে গেলেই তোমার শক্তি তোমার মধ্যে ধ্রুব প্রতিষ্ঠিত হবে। আমি তোমার হৃদয় দ্বার খুলে দিয়েছি, নিজের স্থান নেব মোটে নয়। যিনি আমার ব্রতপতি তিনি সেখানে স্থান গ্রহণ করুন। আমার দেবতা হন তোমারই দেবতা। দুঃখকে ভয় নেই, আনন্দিত হও, আত্মজয়ী আপনারই মধ্যে। একটা কথা জিজ্ঞাসা করি, সোমশঙ্করের মহত্ব তুমি আপন অন্তরের থেকে চিনতে পেরেছ? পেরেছি। সেই দুর্লভ মহত্বকে তোমার দুর্লভ সেবার দ্বারা মূল্যদান করে গৌরবান্বিত করবে। তার বীর্যকে সর্বোচ্চ সার্থকতার দিকে আনন্দে উন্মুখ রাখবে। এই নারীর কাজ। মনে রেখো, তোমার দিকে তাকিয়ে সে যেন নিজেকে শ্রদ্ধা করতে পারে। এই কথাটি ভুলো না। কখনো ভুলবো না। প্রাণকে নারী পূর্ণতা দেয়, এই জন্যেই নারী মৃত্যুকেও মহীয়ান করতে পারে। তোমার কাছে এই আমার শেষ কথা। বাঁশরীদের বাড়ি ক্ষিতীশ ও বাঁশরী। তোমার হিন্দুস্তানি শোফারটা ভোরবেলা মুহুর্মুহু বাজাতে লাগলো গাড়ির ভেতর। চেনা আওয়াজ, ধর করে বিছানা থেকে উঠে পড়লাম। ভোরবেলায়? অর্থাৎ? অর্থাৎ অর্থাৎ 8টার কম হবে না। অকাল বোধন। দুঃখ নেই, তুমি জানতে চাই কারণটা। কোনো কারণ না থাকলেও নালিশ করবো না। বুঝিয়ে বলছি,
লেখবার বেলায় নলিনাক্ষের দল বলে যাদের দাগা দিয়েছো তাদের সামনে এলেই দেখি তোমার মন যায় এতটুকু হয়ে। মনে মনে চেঁচিয়ে নিজেকে বোঝাতে থাকো ওরা তো ডেকোরেটেড ফুলস, কিন্তু সেই স্বগতোক্তিতে সংকোচ চাপা পড়ে না। সাহিত্যিক আভিজাত্যবোধকে অন্তরের মধ্যে ফাঁপিয়ে তোলো, তবু নিজেকে ওদের সমান বহরে দাঁড় করাতে পারো না। সেই চিত্ত বিক্ষেপ থেকে বাঁচাবার জন্য নলিনাক্ষ দলের দিন আরম্ভ হবার পূর্বেই তোমাকে ডাকিয়েছি। সকালবেলায় অন্তত 9টা পর্যন্ত আমাদের এখানে রাতের উত্তরাকাণ্ড। আপাতত এ বাড়িটা সাহারা মরুভূমির মতো নির্জন। দেখতে পাচ্ছি এই ঘরটা সীমানায়। ওগো পথিক, ওয়েসিস নয়। ভালো করে যখন চিনবে তখন বুঝবে মরিচিকা। আমার মাথায় আরো উপমা আসছে মাসি। আজ তোমার সকালবেলাকার অসজ্জিত রূপ দেখাচ্ছে যেন সকালবেলাকার অলস চাঁদের মতো। দোহাই তোমার, এই গদগদ ভাবটা রেখে দিও একলা ঘরের বিজন বিরহের জন্য। মুগ্ধ দৃষ্টি তোমাকে মানায় না। কাজের জন্য রেখেছি, বাজে কথা স্ট্রিক্টলি প্রহিবিটেড। এর থেকে আশা রিলেটিভিটি প্রমাণ হয়। আমার পক্ষে যা মর্মান্তিক জরুরি, তোমার পক্ষে তা হেঁটে ফেলা বাজে। আজ সকালে এই আমার শেষ অনুরোধ, গাঁজিয়ে ওঠা রসের ফেনা দিয়ে তারিখানা বানিও না নিজের ব্যবহারটাকে। আর্টিস্টের দায়িত্ব তোমার। আচ্ছা, তবে মেনে নিলাম দায়িত্ব। সাহিত্যিক, হতাশ হয়ে পড়েছি তোমার অসারতা দেখে। নিজের চোখে দেখলে একটা আসন্ন ট্র্যাজেডির সংকেত। আগুনের সাপ ফনা ধরেছে, এখনো চেতিয়ে উঠলো না তোমার কলম। আমার তো কাল সারা রাত্রে ঘুম হলো না। এমন লেখা লেখবার শক্তি কেন আমাকে দিলেন না বিধাতা, যার অক্ষরে অক্ষরে ফেটে পড়তো রক্তবর্ণ আগুনের ফোয়ারা। দেখতে পাচ্ছি আর্টিস্টের চোখে, বলতে পাচ্ছি না আর্টিস্টের কণ্ঠে। ব্রহ্মা যদি বোবা হতেন তাহলে অসৃষ্ট বিশ্বের ব্যথায় মহাকাশের বুক যেত ফেটে। কে বলে তুমি প্রকাশ করতে পারো না বাসি? তুমি না আর্টিস্ট, তুমি জানো হিরে মুক্তোর হরির লুট দিচ্ছ। এই কথায় কথায় তোমার শক্তির প্রমাণ ছড়াছড়ি যায়, দেখে ঈর্ষা হয় মনে। আমি যে মেয়ে, আমার প্রকাশ ব্যক্তিগত। বলবার লোককে প্রত্যক্ষ পেলে তবেই বলতে পারি। কেউ নেই তবু বলা, সেই বলা কি চিরকালের? আমাদের বলা নগদ বিদায়, হাতে হাতে দিনে দিনে, ঘরে ঘরে মুহূর্তে মুহূর্তে সেগুলো ওঠে আর মেলায়। পুরুষ আর্টিস্টকে এবার মেরেছে থালা। আচ্ছা বেশ, কাজ আরম্ভ হোক। সেদিন বলেছিল একটা চিঠির কথা। এই সেই চিঠি। সন্ন্যাসী বলছেন, প্রেমে মানুষের মুক্তি সর্বত্র। কবিরা যাকে বলে ভালোবাসা, সেইটাই বন্ধন। তাতে একজন মানুষকেই আসক্তির দ্বারা ঘিরে নিবিড় স্বাতন্ত্র্যে অতিকৃত করে। প্রকৃতি রঙিন মদ ঠেলে দেয় দেহের পাত্রে, তাতে যে মাতলামি তীব্র হয়ে ওঠে তাকে অপ্রমত্ত সত্যবোধের চেয়ে বেশি সত্য বলে ভুল হয়। খাঁচাকেও পাখি ভালোবাসে যদি তাকে আফিমের নেশায় বশ করা যায়। সংসারে যত দুঃখ, যত বিরোধ, যত বিকৃতি, সেই মায়া নিয়ে যাতে শিকলকে করে লোভনীয়। কোনটা সত্য কোনটা মিথ্যে চিনতে যদি চাও, তবে বিচার করে দেখো কোনটাতে ছাড়া দেয় আর কোনটা রাখে বেঁধে। প্রেমে মুক্তি, ভালোবাসায় বন্ধন। শুনলেন চিঠি? তারপরে তোমার মাথা, অর্থাৎ তোমার কল্পনা। মনে মনে শুনতে পাচ্ছ না? শিষ্যকে বলছেন, ভালোবাসা আমাকে নয়, অন্য কাউকেও নয়। নির্বিশেষ প্রেম, নির্বিকার আনন্দ, নিরাসক্ত আত্মনিবেদন, এই হলো দীক্ষা মন্ত্র। তাহলে এর মধ্যে সংস্কার আসে কোথা থেকে? প্রেমের সরকারি রাস্তায়, যে প্রেমে সকলেরই সমান অধিকার, খোলা হাওয়ার মতো। তুমি লেখক প্রবর, তোমার সামনে সমস্যাটা এই যে খোলা হাওয়ায় সোমশঙ্করের পেট ভরবে কি? ইতিহাসের গোড়ার দিকটায় ফাঁক রয়েছে। ওদের বিবাহ সম্বন্ধ সন্ন্যাসী ঘটালো কি উপায়? প্রথমত সেন বংশ যে ক্ষত্রিয়, সেনানী শব্দ থেকে তার পদবীর উদ্ভব। ওরা যে কোনো এক খ্রিস্ট শতাব্দীতে এসেছিল কোনো এক দক্ষিণ প্রদেশ থেকে দিগ্বিজয়ী বাহিনীর পতাকা নিয়ে বাংলার কোনো এক বিশেষ বিভাগে, সেইটি প্রমাণ করে লিখল এক সংস্কৃত পুঁথি।
কাশী দ্রাবিড়ী পণ্ডিত করলে তার সমর্থন। সন্ন্যাসী স্বয়ং গেল সোমশঙ্করদের রাজ্যে। প্রজারা হাঁ করে রইল ওর চেহারা দেখে, কানাকানি করতে লাগলো কোনো এক দেবংশের ঝালাই দিয়ে এর দেহখানা তৈরি। সভা পণ্ডিত মুগ্ধ হলো শৈব দর্শন ব্যাখ্যায়। রাজা বাহাদুরের মনটা সাদা, দেহটা জোরালো, তাতে লাগলো কিছু সন্ন্যাসীর মন্ত্র, কিছু লাগলো প্রকৃতির মোহ। তারপরে যা দেখছো, সন্ন্যাসী কি আমাদের মতো অভাজনদের হয়ে স্থূল প্রকৃতির তরফে ঘটকালি করেন না? রাখো তোমার ছ্যাবলামি। ভুল করেছি তোমাকে নিয়ে। যে মানুষ খাঁচি লিখিয়ে তার সামনে যখন দেখা দিয়েছে সৃষ্টি কল্পনার এমন একটা জীবন্ত আদর্শ, তপ তপ করছে যার নারী, তার মধ্যে কি বেরোয় খেলো কথা? কেমন করে জাগাবো তোমাকে? আমি যে প্রত্যক্ষ দেখছি একটা মহারচনার পূর্ব রাগ, শুনছি তার অন্তহীন নিরাশ কান্না। দেখতে পাচ্ছ না অদৃষ্টের একটা নিষ্ঠুর ব্যঙ্গ? থাকবে, শেষ হলো আমার কথা। তোমার খাবার পাঠিয়ে দিতে চললুম। চাই না খাবার। যেও না তুমি। তোমার বিমানের গল্পের নায়িকা পেয়েছো নাকি আমাকে? হাত ছাড়ো, আমি ভয়ঙ্কর সত্যি। উচ্চ হাসির আওয়াজ শুনলাম যে। উনি এতক্ষণ স্টেজের মনুবাবুর নকল করছিলেন। ক্ষিতীশ বাবুর নকল আসে নাকি? আসে বই কি, ওর লেখা পড়লেই টের পাওয়া যায়। তুমি এর কাছে একটু বসো, আমি ওর জন্য খাবার পাঠিয়ে দিই গে। দরকার নেই, কাজ আছে, দেরি করতে পারবো না। মনে থাকে জানো, আজ বিকেলে সিনেমা, তোমারই পদ্মাবতী। সময় হবে না। হবেই সময়, অন্য দিনের চেয়ে 2 ঘন্টা আগে। আচ্ছা বাসি, ওই ক্ষিতীশের মধ্যে কি দেখতে পাও বলো তো? বিধাতা ওকে যে পরীক্ষার কাগজটা দিয়েছিলেন, দেখতে পাই তার উত্তরটা, আর দেখি তারই মাঝখানে পরীক্ষকের একটা মস্ত কাটা দাগ। এমন ফেল করা জিনিস নিয়ে করবে কি? ডান হাত ধরে ওকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ করে দেবো। তারপরে বাঁ হাত দিয়ে প্রাইজ দেবার প্ল্যান আছে নাকি? দিলে পরের ছেলের প্রতি নিষ্ঠুরতা করা হবে। ঘরের ছেলের প্রতিও? এদিকে ও মহলের হাল খবরটা শুনেছ? ও মহলের খবর এ মহলে এসে পৌঁছয় না, হাওয়া বইছে উল্টো দিকে। কথা ছিল সুষমার বিয়ে হবে মাস খানেক বাদে, সম্প্রতি স্থির হয়েছে আসছে হপ্তায়। ওটা দম এত দ্রুত বেগে চড়িয়ে দিলে যে? ওদের হৃৎপিণ্ড কেঁপে উঠেছে দ্রুত বেগে। হঠাৎ দেখেছে তোমাকে রণরঙ্গিনী বেশি, তোমার তীর ছোটার আগেই ছুটে বেরিয়ে পড়তে চায়, এরকমই আন্দাজ। আমার তীর? আধমরা প্রাণীকে আমি ছুঁই নেই। বনমালী, মোটর ডাকো। এই যে শৈল, কি আশ্চর্য! ভোরের স্বপ্নে আজ তোমাকেই দেখেছি। তুমিও আমাকে দেখেছো নিশ্চয়? না, দেখেই তো। আহ, বানিয়ে বলো না কেন, বড় নিষ্ঠুর তুমি। আমার দিনটা মধুর হয়ে উঠতো তাহলে। তোমাদের ফরমাসে নিজেকে স্বপ্ন করে বানাতে হবে? আমরা যা, শুধু তাই নিয়ে তোমাদের মন খুশি হয় না কেন? খুব হয়। এই যে সাক্ষাৎ এসেছো, এর চেয়ে আর কিসের দরকার? আমি এসেছি বাঁশরীর কাছে। ওই দেখো, আবার একটা সত্য কথা। সদ্য বিছানা থেকে উঠেই দুটো খাঁটি সত্য কথা সহ্য করি, এত মনের জন্যে। ধর্মরাজ মাফ করতেন তোমাকে যদি বলতে আমারই জন্য এসেছো। ব্যারিস্টার মানুষ, তুমি বড্ড লেটরাল। বাঁশরীর কাছে আসতে চেয়েছি বলে তোমার কাছে আসবার কথা মনে ছিল না, এটা ধরে নিলে কেন? খোঁটা দেবার জন্যে। বাসির সঙ্গে কথা আছে কিছু? এই আমাদের লগ্ন স্থির করবার পরামর্শটা? না, কোনো কথা নেই। বাঁশির জন্য বড় মন খারাপ হয়ে থাকে। মনের মধ্যে মরণ বান বই নিয়ে বেড়াচ্ছে, অথচ কবুল করবার মেয়ে নয়। ওর ব্যথায় হাত বুলোতে গেলে ফোঁস করে ওঠে, সেটা যেন সাপের মাথার মণি। তাই সময় পেলে কাছে এসে বসি, যা তা বকে যাই। পরশুদিন সকালে এসেছিল ওর ঘরে, পায়ের শব্দ শুনতে পাইনি। ওর সামনে এক বান্ডিল চিঠি পড়েছিল, ডেস্কে ঝুঁকে পড়ছিল বসে। বেশ বুঝতে পারলুম চোখ দিয়ে জল পড়ছে। যদি জানতো আমি দেখতে পেয়েছি তাহলে একটা কাণ্ড বাধ্য, বোধহয় আমার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যেত। আস্তে আস্তে চলে গেলুম, কিন্তু সেই ছবি আমি ভুলতে পারি না। বাঁশি গেল কোথায়?
মাসি তো এইমাত্র বেরিয়ে গেছে। ভাগ্যিস গেছে। ভারী স্বার্থপর। অত্যন্ত। ও কি উঠছো কেন? চা তৈরি শুরু করো। খেয়ে এসেছি। তা হোক না, আমি তো খাইনি। বসে খাওয়াও আমাকে। কবিরাজি মতে একলা চা খাওয়া নিষেধ, ওতে বায়ু প্রকোপিত হয়ে ওঠে। আহ, মিথ্যে আবদার করো কেন? সুযোগ পেলেই করি। তোমার মতো খাঁটি সত্য আমার ধাতে নেই। ঢালো, চা ঢালো। আহা, ও কি করলে? চায়ে আমি চিনি দিই নে, তুমি তো জানো। ভুলে গিয়েছিলাম। আমি হলে কখনো বলতুম না। আমাকে স্বপ্ন দেখে অবধি তোমার মেজাজের তো কোনো উন্নতি হয়নি। ঝগড়া করছো কেন? কারণ মিষ্টি কথা পারলে তুমি ঝগড়া বাঁধাতে, সিরিয়াস হয়ে উঠতে। আচ্ছা থামো, তোমার চা খাওয়া হলো? বলেই যদি ওঠো, তাহলে হয়নি। সোমশঙ্করের বাড়ি, সোমশঙ্কর ও বাঁশরী। শঙ্কর, কিছু বলবার আছে। ভেবেছিলাম আজই যাব তোমার কাছে। ওসব কথা থাক, ভয় নেই, কান্নাকাটি করতে আসেনি। তবু আর কিছু না হোক, তোমার ভাবনা ভাববার অধিকার একদিন দিয়েছো আমাকে। তাই একটা কথা জিজ্ঞাসা করি। জানো সুষমা তোমাকে ভালোবাসে না? জানি। তাতে তোমার কিছুই যায় আসে না? কিছুই না। তাহলে সংসার যাত্রাটা কিরকম হবে? সংসার যাত্রার কথা ভাবছি নে। তবে কিসের কথা ভাবছো? একমাত্র সুষমার কথা। অর্থাৎ ভাবছো তোমাকে ভালো না বেসেও কি করে সুখী হবে ওই মেয়ে? না, তা নয়। সুখী হওয়ার কথা সুষমা ভাবে না। ভালোবাসারও দরকার নেই তার। কিসের দরকার আছে তার? টাকার? তোমার যোগ্য কথা হলো না মাসি। আচ্ছা, ভুল করেছি, কিন্তু প্রশ্নটার উত্তর বাকি। কিসের দরকার আছে সুষমার? ওর একটি ব্রত আছে। ওর জীবনে সমস্ত দরকার তাই নিয়ে। তাকে সাধ্যমতো সার্থক করা আমারও ব্রত। ওর ব্রত আগে, তারই পশ্চাতে তোমার? পুরুষের মতো শোনাচ্ছে না এই কথা, ক্ষত্রিয়ের মতো তো নয়। এত বড় পুরুষকে মন্ত্র পড়িয়েছে ওই সন্ন্যাসী। বুদ্ধিকে দিয়েছে খোলা করে, দৃষ্টিকে দিয়েছে চাপা। শুনলাম সব। ভালো হলো, গেল আমার শ্রদ্ধা ভেঙে, গেল আমার বন্ধন ছিঁড়ে। বয়স্ক শিশুকে মানুষ করবার কাজ আমার নয়, সে কাজের ভার সম্পূর্ণ দিলেন ছেড়ে ওই মেয়ের হাতে। সোমশঙ্কর, আজ রাগ করবেন না, ধৈর্য ধরবেন, কিছু প্রশ্ন করব। আচ্ছা বলো তুমি। জিজ্ঞাসা করি, সোমশঙ্করকে শ্রদ্ধা করেন আপনি? ওকে খেলার পুতুল বলে মনে? বিশেষ শ্রদ্ধা করি। তবে কেন এমন মেয়ের ভার দিচ্ছেন ওর হাতে যে ওকে ভালোবাসে না? জানো না, এ অতি মহৎ ভার। একই সঙ্গে ক্ষত্রিয়ের পুরস্কার এবং পরীক্ষা। সোমশঙ্করই এই ভার গ্রহণ করবার যোগ্য। যোগ্য বলেই ওর চিরজীবনের সুখ নষ্ট করতে চান আপনি? সুখে উপেক্ষা করতে পারে ওই বীর মনের আনন্দে। আপনি মানব প্রকৃতিকে মানেন না? মানব প্রকৃতিকেই মানি, তার চেয়ে নিচের প্রকৃতিকে নয়। এতই যদি হলো, ওরা বিয়ে নাই করতো? ব্রতকে নিষ্কাম ভাবে পোষণ করবে মেয়ে, ব্রতকে নিষ্কাম ভাবে প্রয়োগ করবে পুরুষ। এই কথা মনে করে দুটি মেয়ে পুরুষ অনেক দিন খুঁজেছি, দৈবাত পেয়েছি। পুরুষ বলেই বুঝতে পারছো না যে ভালোবাসা নইলে দুজন মানুষকে মেলানো যায় না? মেয়ে বলেই বুঝতে ইচ্ছা করছো না ভালোবাসার মিলনে মোহ আছে, প্রেমের মিলনে মোহ নেই। মোহ চায় চায় সন্ন্যাসী, মোহ নইলে সৃষ্টি কিসের? তোমার মোহ তোমার ব্রত নিয়ে। সেই ব্রতের টানে তুমি মানুষের মনগুলো নিয়ে কেটে ছিঁড়ে জোড়া তারা দিতে বসেছো। বুঝতেই পারছো না তারা সজীব পদার্থ, তোমার প্ল্যানের মধ্যে খাপ খাওয়াবার জন্য তৈরি হয়নি।
আমাদের মোহ সুন্দর আর ভয়ঙ্কর তোমাদের মোহ। তোমরা সব অমানুষ, মানুষের বসতিতে এলে কি করতে? আমরা সামান্য মানুষ, আমাদের তৃষ্ণার জল মুখের থেকে কেড়ে নিয়ে মরুভূমিতে ছড়িয়ে দিয়ে তাকে সাধনা বলে প্রকাশ করতে চাও। কোন করুণায়! এই যে সুষমা, শোন বলি, মরিয়া হয়ে মেয়েরা চিতার আগুনে মরেছে অনেক, ভেবেছে তাতেই পরমার্থ। তেমনি করে নিজের হাতে নিজের ভাগ্যে আগুন লাগিয়ে দিনে দিনে মরতে চাস জ্বলে জ্বলে। চাস নে তুই ভালোবাসা, যে মেয়ে চায় পাষাণ যে করেনি আপন নারীর প্রাণ, কেন কেড়ে নিতে এলি তার চিরজীবনের আনন্দ? এই আমি আজ বলে দিলুম তোকে, ঘোড়া চড়িস, শিকার করিস, সন্ন্যাসীর কাছে মন্ত্র নিস, তবু তুই পুরুষ নস। আইডিয়ার সঙ্গে গাঁট ছড়া বেঁধে তোর দিন কাটবে না। তোর রাত পিছিয়ে দেবে কাটার শয়ন। বাসি শান্ত হ, চলো এখান থেকে। যাবো না তো কি? মনে করো না মরবো বুক ফেটে, জীবন হবে চিরচিতা নালের শ্মশান। কখনো এমন বিচলিত দশা হয়নি আমার। আজ কেন হইল বন্যার মতো এই পাগলামি? লজ্জা লজ্জা লজ্জা, তোমাদের তিনজনের সামনে এই অপমান। থামো সোমশঙ্কর, আমাকে দয়া করতে এসো না, মুছে ফেলবো এই অপমান। কোনো চিহ্ন থাকবে না কাল, এই আমি বলে গেলুম। সোমশঙ্কর, একটা কথা জিজ্ঞাসা করি। বলুন। যে ব্রত তুমি স্বীকার করেছ তা সম্পূর্ণই তোমার আপন হয়েছে কি? তার ক্রিয়া চলেছে তোমার প্রাণক্রিয়ার সঙ্গে? কেন সন্দেহ বোধ করছেন? আমার প্রতি ভক্তিতেই যদি এই সংকল্প গ্রহণ করে থাকো, তবে এখনই ফেলে দাও এই বোঝা। এমন কথা কেন বলছেন আজ? আমার মধ্যে দুর্বলতার লক্ষণ কিছু দেখছেন কি? মোহিনী শক্তি আছে আমার, এমন কথা কেউ কেউ বলে, শুনে লজ্জা পাই। জাদুকর নই আমি। আত্মার ক্রিয়াকে যারা বিশ্বাস করে না তারা তাকে বলে জাদুর ক্রিয়া। ব্রতের মাহাত্ম্য তার স্বাধীনতায়। যদি ভুলিয়ে থাকি তোমাকে, সে ভুল ভাঙতে হবে। গুরু বাক্য বিষ, সে বাক্য যদি তোমার নিজের বাক্য না হয়। সন্ন্যাসী, যে ব্রত নিয়েছি সে আজ আমার রক্তে বইছে তেজ রূপে, জ্বলছে বুকের মধ্যে হোমাগ্নির মতো। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছি, আজ আমার দ্বিধা কোথায়? এই কথাই শুনতে চেয়েছিলাম তোমার মুখ থেকে। আর একটি কথা বাকি আছে। কেউ কেউ বলে, প্রশ্ন করে, কেন সুষমার বিবাহ দিলাম তোমার সঙ্গে? তোমারই কাছ থেকে আমি তার উত্তর চাই। এতদিনের তপস্যায় এই নারীর চিত্তকে তুমি যজ্ঞের অগ্নিশিখার মতো ঊর্ধ্বে জ্বালিয়ে তুলেছ। আমারই পরে ভার দিলে এই অনির্বাণ অগ্নিকে চিরদিন রক্ষা করতে। বৎস, যতদিন রক্ষা করবে তার দ্বারা তুমি আপনাকেই রক্ষা করতে পারবে। ওই তোমার মূর্তিমান ধর্ম রইল তোমার সঙ্গে। ধর্ম রক্ষতি রক্ষিতম। আমার বন্ধন থেকে তুমি মুক্ত, সেই সঙ্গে শিষ্যের বন্ধন থেকে আমিও মুক্তি পেলাম। তোমাদের বিবাহের পর আমাকে যেতে হবে দূরে, হয়তো কোনোদিন আমার আর দেখা পাবে না। আমার এই আশীর্বাদ রইল, জানাত আত্মানম, আপনাকে পূর্ণ করে জানো। বাঁশরীদের বাড়ি। সতীশ ডেস্কে বসে লিখছে। সুষমার ছোট বোন সুসীমার প্রবেশ। এই যে সুশী, আমার সঙ্গে বিয়ের সম্বন্ধ পাকা করতে এসেছিস? যাও, পরের মুখ দেখা বুঝি আজ। যাও কি রে, বেশি দিনের কথা নয়। তোর বয়স যখন 5, মাকে জিজ্ঞাসা করিস আমাকে বিয়ে করতে তোর কি যে ছিল রে। আমি তোকে সোনার বালা গড়িয়ে দিয়েছিল, সেটা ভেঙে ব্রোচ তৈরি হয়েছে। সতীশ দা, কি বকছো তুমি? আচ্ছা থাক তবে,
কি জন্য এসেছিস? দিদির বিয়েতে প্রেজেন্ট দেব। সে তো ভালো কথা রে। কি দিতে চাস? এই চামড়ার থলিটা। ভালো জিনিস, আমারই লোভ হচ্ছে। আমি এসেছি বাঁশি দিদির কাছে। ওখান থেকে কেউ তোকে পাঠিয়ে দিয়েছে? না, লুকিয়ে এসেছি, কেউ জানে না। আমার এই থলির উপরে বাঁশি দিদিকে দিয়ে আঁকিয়ে নেব। বাঁশি দিদি আঁকতে পারে? কে বললে তোকে? শঙ্কর দাদা। তার কাছে একটা সিগারেট কেস আছে, সেটা বাঁশি দিদির দেওয়া। তার উপরে একজোড়া পায়রা এঁকেছে নিজের হাতে। চমৎকার। আচ্ছা, তোর বাঁশি দিদিকে পাঠিয়ে দিচ্ছি। কি রে সুশি? তোমাকে সতীশ দাদা সব বলেছেন? হ্যাঁ বলেছেন। ছবি এঁকে দেবো তো থলির উপরে? কি ছবি আঁকবো রে? একজোড়া পায়রা, ঠিক যেমন এঁকেছো শঙ্কর দাদার সিগারেট কেসের উপরে। ঠিক তেমনি করেই দেবো, কিন্তু কাউকে বলিসনি যে আমি এঁকে দিয়েছি। কাউকে না। তোকেও একটা কাজ করতে হবে, নইলে আমি আঁকবো না। বলো, কি করতে হবে? সেই সিগারেট কেসটা আমাকে এনে দিতে হবে। তার বুকের পকেটে থাকি, কখনো আমাকে দেবেন না। আমার নাম করে বলিস, দিতেই হবে। তুমি তাকে দিয়েছো, আবার ফিরিয়ে নেবে কি করে? তোমার শঙ্কর দাদাও দেওয়া জিনিস ফিরিয়ে নেন? কখনো না। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করিস আমার নাম করে। আচ্ছা, করব। আমি যাই, কিন্তু ভুলো না আমার কথা। তুইও ভুলিস না আমার কথা। আর এ নিয়ে যা এক বাক্স চকলেট। কাউকে বলিসনি যেন আমি দিয়েছি। কেন? মা জানতে পারলে রাগ করবেন। কেন? যদি তোর অসুখ করে? বলবো না, কিন্তু খেতে দেব শঙ্কর দাদাকেও। মাসি, দেখ লীলা, মুখ গম্ভীর করে আসিস নে ভাই, তাহলে ঝগড়া হয়ে যাবে। মনে হচ্ছে সান্ত্বনা দেবার কুমতলব আছে। বাদল নামলো বলে দুঃখ আমার সয়, সান্ত্বনা আমার সয় না। সে তোদের জানা। বসেছিলাম গ্রামাফোনে কমিক গান বাজাতে, কিন্তু তার চেয়ে কমিক জিনিস নিয়ে পড়েছি। কি বলতো মাসি? ক্ষিতীশের এই গল্পখানা। দেখি, ভালোবাসার নিলাম, নামটা চড়বে বাজারে। বস্তুটাও এই জিনিসের কাটতি আছে। পড়তে চাস? না ভাই, সময় নেই, বিয়ে বাড়ি সাজাবার জন্য ডাক পড়েছে। আমি কি সাজাতে পারতুম না? আমার চেয়ে অনেক ভালো পারতিস। ডাকতে সাহস হলো না, ফিরু ওরা। তা নয়, লজ্জা হলো। কি বলে তোকে ডাকবে? না ডেকে লজ্জা দিলে আমাকে। ভাবছি আমি অন্য জল ছেড়ে ঘরে দরজা দিয়ে কেঁদে মরছি। ওদের সঙ্গে যখন তো দেখা হবে, কথা প্রসঙ্গে বলিস বাঁশি বিছানায় শুয়ে কমিক গল্প পড়ছিল, পেট ফেটে যাচ্ছিল হেসে হেসে। নিশ্চয়ই বলিস। নিশ্চয়ই বলবো। কিছুতেই বুঝতে পারিনি এত লোক থাকতে ক্ষিতীশের উপর এত ভরসা রেখেছিস কি করে। অবিচার করিস নে, ওর লেখবার শক্তি আছে। ও আমাদের ময়মনসিংহের বাগানের আম, জাত ভালো, কিন্তু যতই চেষ্টা করা গেল ভেতরে পোকা হতেই থাকে। ওর পোকা বাদ দিয়ে কাজে লাগানো হয়তো চলবে। ওই বুঝি আসছে। আমি তবে চললুম। একেবারে যাস নে, সন্ধ্যেবেলাটা কোনো মতে কাটাতে হবে। কমিক গল্পটা তো শেষ হলো। কমিক গল্পের অ্যাক্টিংই করতে হবে বুঝি আমাকেই। আচ্ছা, রইলুম পাশের ঘরে। কেমন লাগলো? মেলোড্রামার খাদ বিষয়ে শিক্ষিত না, সেন্টিমেন্টালিটির তরল রস যায় যেসব কুকিরা, তাদের পক্ষে নির্জলা একাদশী একেবারে নিষ্ঠুর সত্য। কেমন লাগলো বুঝিয়ে দিচ্ছি। আরে আরে করলে কি? সর্বনাশ, ফিরে ফেললে। এটা আমার সব লেখা সেরা, নষ্ট করে ফেললে। দলিলটা নষ্ট করে ফেললেই সেরা জিনিসের বালাই থাকে না। কৃতজ্ঞ হয়েও আমার পরে। সাহিত্যে নিজ কিছু দেবার শক্তি নেই, অথচ সংকোচ নেই তাকে বঞ্চিত করতে। এর দাম দিতে হবে, কিছুতেই ছাড়বো না। কি দাম চাই? তোমাকে। ক্ষতিপূরণ এত সস্তায়? সাহস আছে নিতে? আছে। সেন্টিমেন্ট এক ফোঁটাও মিলবে না। আশাও করিনি। নির্জলা একাদশী নিষ্ঠুর সত্য। রাজি আছি। আছো রাজি? বুঝে সুঝে বলছো? এই কমিক নভেল নয়, ভুল করলে প্রুফ দেখা চলবে না। এডিশনও ফুরবে না মরবার দিন পর্যন্ত। ইস্যু নয়, এই কথা বুঝি না মশাই, কিচ্ছু বোঝো না। বুঝতে হবে দিনে দিনে, পলে পলে। বুঝতে হবে হাড়ে হাড়ে, মজ্জায় মজ্জায়। সেইভাবে আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা।
তবে শোনো বলি, অবোধের পরে মেয়েদের স্বাভাবিক স্নেহ, তোমার উপরেও কৃপা আছে আমার। তাই অবুঝের মতো নিজের সর্বনাশের যে প্রস্তাবটা করলে তাতে সম্মতি দিতে দয়া হচ্ছে। সম্মতি না দিলে সাংঘাতিক নির্দয়তা হবে, সামনে উঠতে পারবো না। মেলোড্রামা? না না, মেলোড্রামা নয়। ক্রমে মেলোড্রামা হয়ে উঠবে না? যদি হয় তবে সেই দিনগুলোকে ওই খাতার পাতার মতো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। আচ্ছা, সম্মতি দিলেন। এই ওই রে শুরু হলো, ভালো করে ভেবে দেখো, এখনো পিছুপা সময় আছে। মাফ করো, ভয় হচ্ছে পাছে মন বদলায়। যখন বদলাবে তখন ভয় করো। আহ, আমার মুখের দিকে তাকিয়ে থেকো না, দেখতে খারাপ লাগে। যাও রেজিস্ট্রি অফিসে যাও, 3-4 দিনের মধ্যে বিয়ে হওয়া চাই। তাহলে বিয়েতেও বাঁধবে, দেরি করতে সাহস নেই। হবে না অনুষ্ঠান, তোমাদের যে কমিকের দিকে ঝোঁক আছে, এখনো বুঝলে না জিনিসটা সিরিয়াস। কাউকে না। আচ্ছা, সোমশঙ্করকে। খসড়া কেন, লিখে দিচ্ছি। হ্যাঁ, সহস্তে, এক্ষুনি। এ নাও, পড়ো। সংবাদ দেওয়া যাইতেছে শ্রীমতী বাঁশরী সরকারের সহিত শ্রীযুক্ত ক্ষিতীশচন্দ্র ভৌমিকের অবিলম্বে বিবাহ স্থির হইয়াছে। তারিখ জানানো অনাবশ্যক, আপনার অভিনন্দন প্রার্থনীয়। পত্র দ্বারা বিজ্ঞাপন হইল, ত্রুটি মার্জনা করিবে। এই চিঠি এখনই রাজার দরবানের হাতে দিয়ে আসবে, দেরি করো না। লীলা, শুনে যা খবরটা। কি খবর? বাঁশরী সরকারের সঙ্গে ক্ষিতীশ ভৌমিকের বিবাহ পাকা হয়ে গেল। আহ, কি বলিস তার ঠিক নেই। এতদিন পরে একটা ঠিকানা হলো। এটা যে আত্মহত্যা। তারপরে পুনর্জন্মের প্রথম অধ্যায়। সবচেয়ে দুঃখ এই যে যেটা ট্র্যাজেডি সেটাকে দেখাবে প্রহসন। ট্র্যাজেডির লজ্জা খুঁজবে ঠাট্টার হাসিতে। অশ্রুপাতের চেয়ে অগৌরব নেই। আমাদের রাশি চক্র থেকে খসে পড়লো সবচেয়ে উজ্জ্বল তারাটি। যদি তার জ্বালা নিভত, শোক করতুম না, কিন্তু জ্বালা সে সঙ্গে করে নিয়েই চললো অন্ধকারের তলায়। তা হোক, ডার্ক হিট, কালো আগুন, কারো চোখে পড়বে না। আমার জন্য শোক করিস নে, যে আমার সাথী হতে চললো শোচনীয় সে। এ কি, শঙ্কর আসছে? তুই যা ভাই, একটু আড়ালে। বাসি, তুমি যে? নিমন্ত্রণ করতে এসেছি। জানি অন্য পক্ষ থেকে ডাকেনি তোমাকে, আমার পক্ষ থেকে কোনো সংকোচ নেই। কেন সংকোচ নেই? ঔদাসীন্য? তোমার কাছ থেকে যা পেয়েছি আর আমি যা দিয়েছি তোমাকে, এই বিবাহে তাকে স্পর্শ মাত্র করতে পারবে না, এ তুমি নিশ্চয়ই জানো। তবে বিবাহ করতে যাচ্ছ কেন? সে কথা বুঝতে যদি নাও পারো, তবু দয়া করো আমাকে। তবু বলো, বুঝতে চেষ্টা করি। কঠিন ব্রত নিয়েছি, একদিন প্রকাশ হবে, আজ থাক। দুঃসাধ্য আমার সংকল্প, ক্ষত্রিয়ের যোগ্য। কোনো এক সংকটের দিনে বুঝবে সে ব্রত ভালোবাসার চেয়েও বড়, তাকে সম্পন্ন করতেই হবে প্রাণ দিয়েও। আমাকে সঙ্গে নিয়ে সম্পন্ন করতে পারতে না? নিজেকে কখনো তুমি ভুল বোঝাও না মাসি। তুমি নিশ্চিত জানো তোমার কাছে আমি দুর্বল। হয়তো একদিন তোমার ভালোবাসা আমাকে টলিয়ে দিত আমার ব্রত থেকে। যে দুর্গম পথে সুষমার সঙ্গে সন্ন্যাসী আমাকে যাত্রায় প্রবৃত্ত করেছেন, সেখানে ভালোবাসার গতিবিধি বন্ধ। সন্ন্যাসী হয়তো ঠিকই বুঝেছেন, তোমার চেয়েও তোমার ব্রতকে আমি বড় করে দেখতে পারতুম না। হয়তো সেইখানেই বাধ্য সংঘাত। আজ পর্যন্ত তোমার ব্রতর সঙ্গে আমার শত্রুতা। তবে এই শত্রুর দুর্গে কোন সাহসী তুমি এলে? একদিন যে শক্তি আমার মধ্যে দেখেছিলে, আজ কিছুই কি তার অবশিষ্ট নেই? ভয় করবে না? শক্তি একটুও কমেনি, তবু ভয় করব না। যদি তেমন করে পিছু ডাকি, এড়িয়ে যেতে পারবে? কি জানি, না পারতেও পারি। তবে তোমাকে বিশ্বাস করি,
আমার সত্য কখনোই ভাঙা পড়বে না তোমার হাতে। সংকটের মুখে যাবার পথে আমাকে হেয় করতে পারবে না তুমি। নিশ্চিত জানো, সত্য ভঙ্গ হলে আমি প্রাণ রাখবো না, মরবো তুষানলে পুড়ে। শঙ্কর, তুমি ক্ষত্রিয়ের মতোই ভালোবাসতে পারো, শুধু ভাব দিয়ে নয়, বীর্য দিয়ে। সত্যি করে বলো, আজও কি আমাকে সেদিনের মতোই ততখানি ভালোবাসো? ততখানি। আর কিছুই চাই না আমি। সুষমাকে নিয়ে পূর্ণ হোক তোমার ব্রত, তাকে ঈর্ষা করব না। একটা কথা বাকি আছে। কি বলো? আমার ভালোবাসার কিছু চিহ্ন রেখে যাচ্ছি তোমার কাছে, ফিরিয়ে দিতে পারবে না? ও কি সেই গয়নাগুলো? ও সব যে তুলিয়েছিল জলে, ডুব দিয়ে আবার তুলে এনেছি। মনে করেছিল আমার সব হারিয়েছে, ফিরে পেয়ে অনেকখানি বেশি করে পেলুম। নিজের হাতে পরিয়ে দাও আমাকে। শঙ্কর, শক্ত আমার প্রাণ, তোমার কাছে কোনোদিন কেঁদেছি বলে মনে পড়ে না। আর যদি কাঁদি, কিছু মনে করো না। রাজা বাহাদুরের চিঠি। শঙ্কর, ও চিঠি আমাকে দাও। না পড়েই? হ্যাঁ হ্যাঁ, না পড়ে। তবে নাও। এখনো একটা কাজ বাকি আছে। এই সিগারেট কেস চেয়ে পাঠিয়েছিলে, কেন বুঝতে পারিনি। আর একবার তোমার ওই পকেটে রাখবো বলে এ আমার দ্বিতীয়বারকার দান। সন্ন্যাসী বাবা আমাদের বাড়িতে আসবেন এখন। বিদায় দাও, যাই তাঁর কাছে। যাও। জয় হোক সন্ন্যাসীর। লীলা, কি ভাই? একটু বস। আর একখানা চিঠি লেখা বাকি আছে, সেটা তাকে দিতে হবে তোরই হাত দিয়ে। পড়ে দেখ। শ্রীমান ক্ষিতীশচন্দ্র ভৌমিক, কল্যাণ বরেশু। তোমার ভাগ্য ভালো, ভাড়া কেটে গেল। আমারও বিবাহের আসন্ন আশঙ্কাটা সম্পূর্ণ লোপ করে দিলুম। ভালোবাসার নিলামে সর্বোচ্চ দরই পেয়েছি, তোমার ডাক সে পর্যন্ত পৌঁছতো না। অন্যত্র অন্য কোনো সান্ত্বনার সুযোগ উপস্থিত মতো যদি না জোটে, তবে বই লেখো। আশা করি এবার সত্যের সঙ্গে তোমার পরিচয় হয়েছে। তোমার এই লেখায় বাঁশরীর প্রতি দয়া করবার দরকার হবে না। আত্মহত্যায় এক পৈঠে পা বাড়িয়েই সে ফিরে এসেছে। আহ, বাঁচালি ভাই আমাদের সবাইকে। আরে, সুষমার উপর এখন আর তোর রাগ নেই? কেন থাকবে? কেন থাকবে তুই বল? সে কি আমার চেয়ে জিতেছে? লীলা, দে ভাই, সব দরজাগুলো খুলে সব আলোগুলো জ্বালিয়ে দে। বাগান থেকে যতগুলো ফুল পাস সব নিয়ে আয় সংগ্রহ করে। বাঁশরী, এ কি সন্ন্যাসী, তুমি যে আমার ঘরে? চলে যাচ্ছি দূরে, হয়তো আর দেখা হবে না। যাবার বেলায় আমার কথা মনে পড়লো? তোমার কথা কখনোই ভুলিনি। বলবার মতো মেয়ে নও তুমি। নিত্যই একথা মনে রেখেছি, তোমাকে চাই আমাদের কাজে। দুর্লভ দুঃসাধ্য তুমি, তাই দুঃখ দিয়েছি। পারোনি দুঃখ দিতে, পারোনি। মরা কঠিন নয়, পেয়েছি তার প্রথম শিক্ষা। কিন্তু তোমাকে একটা শেষ কথা বলবো সন্ন্যাসী, শোনো। সুষমাকে তুমি ভালোবাসো, সুষমা জানে সেই কথা। তোমার ভালোবাসার সূত্রে গেঁথে ব্রতের হার পড়েছে সে গলায়, তার আর ভাবনা কিসের? সত্য কিনা বলো? সত্য কি মিথ্যা সে কথা বলে কোনো ফল নেই, দুই সমান। সুষমার ভাগ্য ভালো, কিন্তু সোমশঙ্করকে কি তুমি দিলে? সে পুরুষ, সে ক্ষত্রিয়, সে তপস্বী। হোক পুরুষ, হোক ক্ষত্রিয়, তার তপস্যা অপূর্ণ থাকবে আমি না থাকলে। আবশ্যক আছে আমাকে। বঞ্চিত হবার দুঃখই তাকে দেবে শক্তি। কখনোই না, তাতেই পঙ্গু করবে তার ব্রত। যে পারে ওই ক্ষত্রিয়কে শক্তি দিতে,
এমন কেবল একটি মাত্র মেয়ে আছে এই সংসারে। জানি। সে সুষমা নয়। তাও জানি, কিন্তু ওই বীরের শক্তি হরণ করতে পারে এমন একটি মাত্র মেয়ে আছে সংসারে। আজ অভয় দিচ্ছে সে, আপন অন্তরের মধ্যে সে আপনি পেয়েছে দীক্ষা, তার বন্ধন ঘটেছে, সে আর বাঁচবে না। তবে আজ যাবার দিনে নিঃসংকোচে তোমার হাতে রেখে গেলেন সোমশঙ্করের দুর্গম পথের পাথেও। এতদিন আমার যত প্রণাম বাকি ছিল সব একত্র করে আজ এই দিলেন তোমার পায়। আকাশেতে ধরে ঘূর্ণি বৃষ্টির ভালো চূর্ণি, আকাশেতে ধরে ঘূর্ণি সৃষ্টির ভালো চূর্ণি, বজ্র ভীষণ গর্জন রব প্রলয়ের জয় ডঙ্কা। বিনা কেটে লাগে ডঙ্কা, বিনা কেটে লাগে ডঙ্কা। স্বর্গ লুটিছে ক্রন্দি সুরগুটি জগবন্দি, স্বর্গ লুটিছে ক্রন্দি সুরগুলি জগবন্দি, তিমির গহন দুঃসহরাতে ওঠে সিংহল চঙ্কা। দানব দম্ভ তর্জি রুদ্র উঠিল গর্জি, দানব দম্ভ তর্জি রুদ্র উঠিল গর্জি, লন্ড ভণ্ড উঠিল ধুলায় অভ্রবেদী অহংকার। বিনা কেতে লাগে টঙ্কার, বিনা কেতে লাগে টঙ্কার, বসুন্ধরা কঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। বিনা কেতে লাগে টঙ্কার, বিনা কেতে লাগে টঙ্কার, বিনা কেতে লাগে টঙ্কার।